মেয়েটাকে আমার চাই ওসমান, হয় জীবিত নয় মৃত। ডিড ইউ গেট ইট? ধ্রুবের রাগান্বিত কণ্ঠস্বরে উসমানের আত্মা ছলকে উঠল যেন। তরতর করে কাঁপতে লাগলো মধ্যবয়স্ক এলো। ওসমানকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ধ্রুবর রাগ সপ্তমে চড়ল। সে দাঁতে দাঁত চেপে অদ্ভুত শব্দ করতেই ওসমান ভয়ে জমে উঠল। দ্রুত মাথা নেড়ে জানালো। আমি চেষ্টা করব স্যার। ধ্রুব বাঁকা নয়নে তাকালো। টেবিলের উপর জোরে বাঘের ন্যায় থাবা ফেলে বলল। চেষ্টার শব্দটা আমার একটু পছন্দ না ওসমান, করে দেখানো চাই, বোঝা গেছে? ওসমান মাথা নত করে তরতর করে কেঁপে উঠল। বরাবরের মতো ওসমানকে কোনো কাজ দেওয়ার আগে ধ্রুব বলল। যাও, আমার বন্দুকটা নিয়ে এসো। ওসমান জানে এখন কি করতে চাইছে ধ্রুব, কিন্তু ধ্রুবের কথা অমান্য করার সাধ্য হয়ে ভুবনে কার আছে? ধ্রুবের দ্বিতীয়বার বলার আগেই ওসমান ঝড়ের বেগে ড্রয়ার থেকে ধ্রুবের বন্দুক নিয়ে আসতো। বন্দুক ধ্রুবের দিকে এগিয়ে দিয়ে এলে ধ্রুব মানা করে। পায়ের উপর পা তুলে বাবু হয়ে বসে বলে। বন্দুকে নিজের নাম লিখে একটা গুলি ঠোকাও। ওসমান ছলছল চোখে চেয়ে রইল ধ্রুবের দিকে। কাগজের সময় ধ্রুব দেরি সহ্য করতে পারে না, তাই সে চিৎকার করে বলল। দেরি না করে যাও বলছি তাই করো। ওসমানের নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। টেনশনে প্রেশার লো হয়ে যাচ্ছে। ধ্রুবের কথা মতো কাজ না করলে মরণ নিশ্চিত। ওসমান আর দেরি করল না। সে দ্রুত নিজের নামে একটা গুলি বন্দুকে প্রবেশ করালো। ধ্রুব মুচকি হেসে হাত বাড়ালো। ওসমান বন্দুকটা তুলে দিল ধ্রুবর হাতে। ধ্রুব নেড়ে চেড়ে বন্দুকটা পরীক্ষা করে নিল। অতপর গুলি ভরা বন্দুক তাক করলো ওসমানের কপাল বরাবর। ওসমান ঘেমে গেছে, হাঁটু কাঁপছে তার। অতিরিক্ত কাঁপুনিতে হাঁটু খানিকটা বেঁকে গেছে। ধ্রুব ঘাড় দুদিকে ঘোরালো। ঘাড়ে ফুটে মটমট শব্দ হলো। ধ্রুব ঠোঁট বাঁকিয়ে হেসে বলল। মেয়েটাকে আমার চাই ওসমান, হয় মেয়েটাকে আমার হাতে এনে দেবে, নতুন নিজের হাতে নিজের নাম লেখা গুলিবিদ্ধ হয়ে মরে যাবে। চয়েস ইজ ইয়ার্স। ওসমান ক্রমাগত মাথা নাড়িয়ে বলল। আমি ওই মেয়েকে যে করেই হোক এনে দেবো আপনার হাতে স্যার। দ্যাটস মাই টক, আই এম প্রাউড অফ ইউ ওসমান। ধ্রুব তাকে কুকুর বলে সম্বোধন করায় অপমানে গা রি রি করে উঠল ওসমানের। ধ্রুব হাসল তা দেখে। অন্যকে কষ্ট পেতে দেখলে ধ্রুবের সুখ সুখ অনুভব হয়। ধ্রুব বন্দুক সরিয়ে পকেটে পুরে নিল। হাতে থাকা কালো রঙের ঘড়ির দিকে চেয়ে বলল। ঘুমোতে যাচ্ছি আমি, ডিস্টার্ব করবে না আমায়। জি 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 স্যার। ধ্রুব নিজের কক্ষে চলে গেল। ওসমান থপ করে মাটিতে বসে পড়ল। দুহাতের আজলায় ধুলো নিয়ে কপালের ওপর ছিটিয়ে দিয়ে বিলাপ করতে লাগলো। সৃষ্টিকর্তার কাছে মৃত্যু কামনা করতে লাগলো নিজের। ধ্রুবর হাতে বন্দী হয়ে অত্যাচারিত হওয়ার বদলে মৃত্যু ঢের ভালো। ধ্রুব এক ভয়ঙ্কর ঝড়ের নাম। ধ্রুব এক মরণ ঘাতী অসুখের নাম। ধ্রুব এক নিষ্ঠুর মানুষের নাম। পাথরের তৈরি মন কতটা জীবনের সবাই শুনলেও এমন মানুষ দেখেছে কজন? কিন্তু ধ্রুব হলো এমন একজন পুরুষ যার মনটা পৃথিবীর সবচেয়ে কঠিন পাথর দিয়ে তৈরি। যে ডান হাতে মানুষ খুন করলে বাম হাতটা টের পায় না। যে লোক একবার তার আয়ত্তের ভেতর চলে আসে সে সারা জীবন ধ্রুবের শিকড়ে বন্দি থাকে। সেই বন্দি লোককে ভুলে যেতে হয় তার পরিবার, তার স্বাধীন জীবন। ধ্রুবের হাতের পুতুল হয়ে বেঁচে থাকে মরার আগ অব্দি। এই পাথরের মতো মনের অধিকারীর জীবনেও প্রেম এসেছিল বহুবার। প্রেম স্বাধীনতা কেড়ে নেয় না, বরং প্রেম মানুষকে বিশাল আকাশের নিচে শীতল বাতাস অনুভব করতে শেখায়। কিন্তু ধ্রুবের কাছে প্রেম হলো সম্পূর্ণ আত্মকেন্দ্রিক। তার কাছে প্রেম হলো নিজের কাছে আটকে রাখা। যে মেয়েকে ধ্রুবের মনে ধরবে সেই মেয়ে সেদিন থেকেই ধ্রুবের হাতে বন্দী হয়ে যাবে। ভালোবাসার ক্ষেত্রে ধ্রুবের ঝুড়ি মেরা ভার, কিন্তু কথায় আছে না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তেমনটা ধ্রুবের ক্ষেত্রে প্রযোজ্য। ধ্রুবের অতিরিক্ত ভালোবাসা একসময় সেই মেয়ে হাঁপিয়ে ওঠে, মুক্তি পেতে চায় ধ্রুব থেকে। কিন্তু ধ্রুব তাদের মুক্তি দেয় না, বরং শিকলের বেড়াজাল আরো শক্ত করে দেয়। মেয়ে ছটফট করতে শুরু করে, পালিয়ে যেতে চায়। মেয়ে একটুখানি স্বাধীনতার জন্য ক্ষুধার্ত হয়ে পড়ে। ধ্রুব তখন সুখ পায়। স্বাধীনতার ক্ষুধা তার পছন্দ নয়। বেশি স্বাধীনচেতা মানুষদের ধ্রুব অপছন্দ করে। তখন সেই স্বাধীনচেতা মেয়ে ধ্রুবের চোখের বিষ হয়ে ওঠে। ধ্রুব সবসময় তার আশেপাশে তার পছন্দের জিনিস রাখতে পছন্দ করে। যে জিনিস বা মানুষ তার পছন্দ না তাকে সেই পৃথিবী থেকে ভ্যানিশ করে দেয়। সেই নিয়মটা তার ভালোবাসার মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। ধ্রুব নিজ হাতে তার প্রেমিকাকে খুন করে ফেলে।
মেয়ের কাছে ধ্রুবর পক্ষ থেকে মৃত্যুটাই বোধহয় সেরা উপহার। কারণ ধ্রুবের কাছে থাকা এক একটা দিন সে গোমড়ে মারে। জীবন উপভোগ করতে চাওয়া মেয়েটাও ধ্রুবের অত্যাচারে প্রতি প্রার্থনায় মরণ কামনা করে। যখন ধ্রুব তাদের মেরে ফেলে, মেয়ে তখন মুক্তি পায় ধ্রুবের এই ধ্বংসাত্মক ভালোবাসা থেকে। ধ্রুব এমনই একদিন আয়েশিকে চোখে ধরে ধ্রুবের। উচ্ছল প্রাণের আয়েশি তখন জানতেও পারেনি সেদিনের পর তার জীবনে এক ভয়াবহ কাল নেমে আসবে। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ধ্রুব প্রাক্তন শিক্ষার্থী ও সফল ব্যবসায়ী হিসেবে গেস্ট হয়ে এসেছিল। আয়েশি আর তার বন্ধু বান্ধব এক ফাঁকা স্থানে বসে গল্পগুজব করছিল। ধ্রুব স্টেজে বসে ফোন স্ক্রল করছিল। এসব ভাষণ টাষণ তার ভীষণ বিরক্ত লাগছে। মনে মনে ভেবে নিল সে আর কখনো এসব ফালতু অনুষ্ঠানে আসবে না। প্রচুর বিরক্তকর অনুষ্ঠান, অযথা সবাই লম্বা লম্বা ভাষণ ছাড়ছে, রিডিকুলাস। আয়েশিরা ভাষণ শুনছে না, বরং তারা গল্প করার মতো। একটু পর মেহমাদ স্যার এসে জানালেন আয়েশির নাচের পালা এখন। মেহমাদ স্যারের কথা মতো আয়েশির দ্রুত মেকআপ রুমে চলে গেল। নাচের কাপড় পরে স্টেজের পেছনে এসে দাঁড়ালো। মাইকে জানানো হলো, এখন নৃত্য পরিবেশন করবেন অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ইনানা শিকদার আয়েশি। আয়েশি নামটা তখন ধ্রুবের কাছে ভীষণ অদ্ভুত লেগেছিল। ধ্রুব বিরক্ত হয়ে ভাবলো, এটা আবার কেমন নাম? মেয়েটার জীবনীকে শুধুই আয়েশ আর আয়েশ। ধ্রুব নামের বিষয়টা বেশি একটা পাত্তা না দিয়ে পুনরায় ফোনে সম্পূর্ণ মনোযোগ দিল। স্টেজে উঠে আয়েশি সবাইকে কুর্নিশ করে নাচ শুরু করল। রবীন্দ্রসঙ্গীত নাচছে আয়েশি। ছোটবেলা থেকে নাচে পারদর্শী হওয়ায় আয়েশির নাচ দেখে সবাই হা হয়ে গেল। সবাই করতালি দিয়ে উৎসাহিত করছে আয়েশিকে। সবার উচ্ছ্বসিত আওয়াজে ধ্রুব মনের ভুলে একবার আয়েশির দিকে তাকালো। সঙ্গে সঙ্গে তার নয়ন যুগল নৃত্যরত নারীর পানে তীরের ন্যায় আটকে গেল। এই নারীর রূপ ও গুণের ভয়ঙ্কর তেজে ঝলসে যেতে লাগলো ধ্রুবের দু চোখ। দুধ সাদা রঙের মুখ, ফোলা ফোলা গোলাপি রঙের গাল, আর ওই দুই চোখ যেন আস্ত এক মায়ার সাগর। ধ্রুব কেমন যেন ঘুরে চলে যেতে লাগলো। এই নারী তো শুধু নারী নয়, বয়ং ভয়ঙ্করী খুনি। চট করে কেমন নিষ্ঠুরভাবে ধ্রুবের হৃদয়কে খুন করে ফেলল। ধ্রুব ঘোর লাগা চোখে চেয়ে রইল স্টেজে কোমর দুলিয়ে নৃত্যরত মোহময়ী নারীর দিকে। বিড়বিড় করে উচ্চারণ করল, আমার রক্ত চাপা। সেই অনুষ্ঠানে ধ্রুবর ভীষণ মনে ধরেছে আয়েশিকে। সম্পূর্ণ অনুষ্ঠানে ধ্রুবর নয়ন শুধুমাত্র একজনাতেই আটকে ছিল, সে হলো আয়েশি। আয়েশি যখন নৃত্যের তালে কোমর দুলায়, ধ্রুবের মনে হয় তার মাথা ধরে যাচ্ছে এক অদ্ভুত ঘোরে। আয়েশির হাসি তো হাসি নয়, যেন আস্ত এক বিষবাণ। ধ্রুবর পাথরের ন্যায় মন চট করে আয়েশির প্রেমে নাস্তানাবুদ হয়ে গেল। নাচ শেষ হলো। আয়েশি স্টেজ থেকে নেমে পুনরায় বন্ধুদের পাশে এসে দাঁড়ালো। ধ্রুব মনে মনে উসখুস করছে এই অতীব সুন্দরী নারীর সঙ্গে কথা বলার জন্য। তবে সুন্দর মুখের মতো তার কণ্ঠেও কি জাদু আছে? তার শরীরের মেয়েরই বাঁকের ন্যায় আকর্ষণীয় কি তার আচরণও? ধ্রুবর আর তর সইল না। ধ্রুব চট করে নিজের চেয়ার ছেড়ে স্টেজ থেকে নেমে গেল। অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা সবাই ধ্রুবর এমন কাণ্ডে বাকরুদ্ধ হয়ে গেলেন। অনেকেই তাকে পেছন থেকে ডাকতে চাইলেন, তবে ভার্সিটির ভিসি তাদের আটকে দিলেন। চোখের ইশারায় জানালেন ধ্রুবকে না আটকাতে। যদি তারা তাকে আটকায় তবে ধ্রুবর রাগ উঠবে। আর ধ্রুবর রাগ কতটা ধ্বংসাত্মক তা বলার অপেক্ষা রাখে না। ভিসি দীর্ঘশ্বাস ফেলে আরও জানান, ধ্রুব পিছনে ডাকা পছন্দ করে না। তিনি এও জানালেন ধ্রুব কতটা মারাত্মক খারাপ মানুষ। ভিসির কথা শুনে সবার থম হয়ে গেল। কপাল বেয়ে ঘাম ছুটল। তরুণ টকবগে এক মানুষ, আর সে কিনা এতটা ভয়ানক, এতটা মারাত্মক মানুষের পেছনে লাগতে না যাওয়াই ভালো বোধ হয় হলো তাদের। তাই তারা সবাই চুপচাপ নিজেদের চেয়ারে বসে ভয়ার্ত চোখে ধ্রুবকে লক্ষ্য করতে লাগলো। আর এক কদম এগুলোই আয়েশি, কিন্তু সেই এক কদম আর বাড়ালো না ধ্রুবর। হঠাৎ আয়েশির এক ছেলে বন্ধু আয়েশির হাতখানা নিজের মুঠোয় তুলে নিল। ধ্রুব স্পষ্ট লক্ষ্য করো, ছেলেটার স্পর্শে আয়েশির মুখে লজ্জার আভা। আয়েশি প্রাণ খুলে হাসছে। হঠাৎ হঠাৎ সেই ছেলেটার কাঁধে মাথা রেখে সুখী সুখী নিঃশ্বাস নিচ্ছে। ধ্রুবর বুঝতে বাকি নেই এই ছেলেটি আয়েশির প্রেমিক পুরুষ। ছেলেটাকে আয়েশির কাছাকাছি ভাবতেই ধ্রুবর মাথায় রক্ত উঠে গেল। কপালের রক ফুলে নীল রঙা আকার ধারণ করল। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ধ্রুব দু কদম পিছিয়ে গেল। পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে টকবগে রাগ নিয়ে জানালো,
আধা ঘন্টার মধ্যে ছেলেটার লাশ আমি আমার পায়ের নিচে চাই। গট ইট? কোনো কথা শোনার আগেই ধ্রুব ধাম করে ফোন কেটে দিল। ফাঁকা এই স্থানে দাঁড়িয়ে ধ্রুব পলক ফেরাবিহীন নজরবন্দি করছে আয়শী ও তার আশেপাশের মানুষজনকে। একবার মেয়েটাকে নিজের হাতে এনে ফেরুক, তারপর বোঝাবে অন্যদের সাথে প্রাণ খুলে হাসি মজা করার শাস্তি। হঠাৎ একজন ওয়েটার ধ্রুবর কাছে এগিয়ে আসলো। ধ্রুবর মনোযোগে বাধা পড়ায় সে আগুন চোখে ওয়েটারের দিকে তাকালো। ধ্রুবর এমন হিংস্র চাহনি দেখে এক প্রকার গুটিয়ে গেল সেই ওয়েটার। মাথা নত করে চুপচাপ চলে যেতে নিলে ধ্রুব তাকে আটকায়। তার হাতের ট্রে থেকে একটা ড্রিঙ্কস দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সেই ওয়েটারকে। ধ্রুবর ধাক্কায় ওয়েটার ট্রে শুদ্ধ মাটিতে লুটিয়ে পড়ে। ট্রেতে থাকা সকল কাচের গ্লাস ফটাফট মাটিতে পড়ে ভেঙে যায়। কয়েকটা কাচের টুকরো বিঁধে যায় ওয়েটারের হাতে পায়ে। ধ্রুবর এসবে লক্ষ্য নেই। সে হাতে থাকা কাচের গ্লাসটা এক হাতে শক্ত করে ধরে তখনও চেয়ে আছে আয়শীর দিকে। ওয়েটার ধ্রুবর এমন নির্লিপ্ততা দেখে হুড়মুড়িয়ে উঠে দাঁড়ায়। এক মুহূর্ত কাল বিলম্ব না করে দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। আয়শী ও তার প্রেমিক পুরুষের লীলা খেলা ক্রমশ ধ্রুবর কাছে অসহ্য ঠেকছে। আয়শী ও তার প্রেমিক পুরুষ নিজেদের মধ্যে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে। ধ্রুব তাদের পেছনে তার গাড়ির মধ্যে কাঁচ উঠিয়ে বসে আছে। ওই তো সামনে দেখা যাচ্ছে একটা ট্রাক আয়শীদের দিকেই এগিয়ে আসছে। ধ্রুব বাঁকা হাসল। এবার জমবে আসল খেলা। পথের কাঁটা তবে দূর হচ্ছে। কিন্তু হঠাৎ ধ্রুবর কিছু একটা মনে পড়ল। সঙ্গে সঙ্গে সে চাল বদলে ফেলল। গাড়ি থেকে দ্রুত নেমে দৌড়ে আয়শীদের কাছে এসে তাদেরকে একটানে রাস্তার মাঝখান থেকে সরিয়ে ফুটপাতে এনে ফেলল। ঠিক তখনই ট্রাকটা শো করে তাদের শরীর ঘেঁষে চলে গেল। একটু হলেও আয়শী, মৃদুল ও ধ্রুব একসঙ্গে অ্যাক্সিডেন্ট করতে পারত। মৃত্যু ভয়ে আয়শী ভয়ার্ত চোখে খামচে ধরেছে মৃদুলকে। তার পাপড়ি কাঁপছে। ফোলা গাল দুটোতে ভয়ের স্পষ্ট আভা। ধ্রুবের কাছে আয়শীকে এখন এক অপসরীর ন্যায় মনে হচ্ছিল। কিন্তু পরক্ষণে আয়শীকে অন্য পুরুষের সংস্পর্শ দেখে ধ্রুবর পূর্বের রাগ তরতর করে বেড়ে গেল। কিন্তু সে দ্রুত তার রাগ সংবরণ করে নিল। এখন রেগে যাওয়া মানে তার সাজানো গোছানো প্ল্যানে পানি ফেলা। সেই ছেলেটার নাম মৃদুল। সেও মৃত্যু ভয়ে কিছুটা গুটিয়েই গেছে। মৃদুল এক হাতে আয়শীকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতার চোখে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব তখন কাপড়ে থাকা ধুলো ঝাড়ছিল। মৃদুল ধ্রুবকে কৃতজ্ঞতা জানাতে বলল, ধন্যবাদ ম্যান। আপনি না থাকলে আজ হয়তো আমাদের আর বাড়ি ফেরা হতো না, রাস্তায় মোড়ে পড়ে থাকতাম। থ্যাঙ্কস অ লট। ধ্রুব আয়শীর থেকে চোখ সরালো। মুচকি হেসে মৃদুলকে বলল, নট এট অল। এটা আমার কর্তব্য ছিল। বাই দ্য ওয়ে, আমি ধ্রুব। ধ্রুব হ্যান্ডশেক করার জন্য মৃদুলের দিকে এক হাত বাড়িয়ে দিল। মৃদুল ধ্রুবর সাথে হাত মিলিয়ে বলল, আমি মৃদুল। সেই দিন থেকে ধ্রুব ও মৃদুলের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু কে জানতো এসবের পেছনে ধ্রুবর এক নির্মম পরিকল্পনা ছিল। ধ্রুবর হাতে অস্ত্র মানায়, কিন্তু বন্ধুত্বের হাত এ তো অবিশ্বাস্য। মৃদুলের সাথে বন্ধুত্বের অভিনয় করতে করতে ধ্রুব মনে মনে তাকে খুন করার ভয়ঙ্কর পরিকল্পনা সাজায়। এমন পরিকল্পনা যেখানে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। পায়ের উপর পা তুলে বেশ ভাব নিয়েই বসে আছে ধ্রুব। তার সামনে মৃদুলের একটি আয়তকার ছবি ঝোলানো। ধ্রুবর হাতে ঝাড়ালো ছুরি। সে ছুরিটা সম্পূর্ণ ছবিতে বুলিয়ে নিল। হিংস্র হেসে বলল, সে আমার জিনিসে আমি কারো হস্তক্ষেপ সহ্য করি না। যে কুকুর আমার জিনিসে হাত দেয়, আমি তার দেহ থেকে প্রাণ আলাদা করে ফেলি। ধ্রুব কথাটা বলে হুট করে হিংস্র হয়ে পড়ল। হাতের ছুরি দিয়ে মৃদুলের সেই ছবিটিতে পরপর আঘাত করে ছবিটি ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল। পেছনে ওসমান ধ্রুবর এমন হিংস্রতা লক্ষ্য করে থরথর করে কাঁপতে লাগলো। তার কপাল বেয়ে ঘামের ফোয়ারা বইছে। মনের মধ্যে আন্দোলিত হচ্ছে তীব্র ভয়। কি ব্যাপার ওসমান, এভাবে স্থির হয়ে দাঁড়িয়েছ কেন? স্ট্যাচু মানুষ আমার পছন্দ নয়, জানো না? ধ্রুব ছুরিটির ধার হাতে পরীক্ষা করে ওসমানের উদ্দেশ্যে কথাটি বলল। ওসমান হাসার ভান করল। আঙুল দিয়ে কপালের ঘামটুকু মুছে নিয়ে বলল, সরি স্যার। ধ্রুব সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ওসমানের কাছে ঘেঁষতেই ওসমানের আত্মা ভয়ে ছলকে উঠল। ওসমান স্থির পায়ে নিজের স্থানে দাঁড়িয়ে রইল। ধ্রুব ছুরিটি ওসমানের গলায় স্পর্শ করল, যার ফলে ওসমানের গলায় হালকা আঘাত পেল। ওসমান ব্যথায় কুঁকড়ে গেল। তথাপি কোনোরূপ শব্দ করল না, কারণ ধ্রুব অযথা শব্দ করা পছন্দ করে না। ওসমান চোখ খিচে দাঁড়িয়ে রইল।
অপেক্ষা করতে লাগলো ধ্রুবের পরবর্তী পদক্ষেপের। ধ্রুব ওসমানের গলা থেকে ছুরিটি সরালো। ছুরিতে ওসমানের হালকা রক্ত লেগে আছে। ধ্রুব আঙুল দিয়ে রক্তটুকু নিয়ে নিল। রক্তের ফোঁটা ওসমানের কপাল বরাবর লেপটে দিয়ে বলল, ছুরির ধার আছে, এটা দিয়েই কাজ চালানো যাবে। কি বলো ওসমান? ওসমান হাসার ভান করে বলল। জি 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 স্যার। ধ্রুব আবারও সোফায় বসলো। ওসমানের উদ্দেশ্যে বলল, মেয়েটির খবর পেয়েছো ওসমান? মেয়েটির নাম আইশি, এবার অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। মেয়েটির একটি বয়ফ্রেন্ড আছে, নাম মৃদুল। পূর্বে মেয়েটি ওনার বেস্ট ফ্রেন্ড ছিল। বেস্ট বেস্ট ফ্রেন্ড থেকে লাভার? বেশ ইন্টারেস্টিং। এরপর বলো। স্যার, মেয়েটির সাথে ওই ছেলেটা নিয়ে ঠিক পড়াশোনা শেষ করে ওদের মৃদুল ছেলেটির চাকরি পেয়ে গেলে ম্যাডামের সাথে ওনার বিয়ে হবে, এমনটাই পাকাপোক্ত করেছে ওদের পরিবার। ধ্রুব মাথা নত করলো। দু হাতে কপাল ঘষে কিছু একটা ভেবে বলল, ছেলেটাকে চাকরি পেয়ে গেছে ওসমান? না স্যার, তবে চেষ্টা করছে। তবে বিলাইন স্টুডেন্ট হয়, খুব সহজে চাকরি পেয়ে যাবে স্যার। হুম। ধ্রুব মুখ ধারা ভাবনার শব্দ তুলল। অতঃপর তার মুখে হাসি ফুটল। ওসমানের দিকে চোখ তুলে বলল, ওসমান, এমন হলে কেমন হয়? ছেলেটা কোথায় চাকরিই পেল না, শেষ অব্দি আমার দৌড় করে এসে চাকরির জন্য ঠকঠকালো। আমি হয়ে যাব দয়ার সাগর। একটা চাকরি না হয়ে তাকে ভিক্ষিয়ে দিলাম। কি বলো? ধ্রুবর কথায় ওসমানের চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। সে ঘাড় কাত করে পাশে থাকা মৃদুলের ছিঁড়ে ফাটা ছবির দিকে তাকালো। ছেলেটি অতীব সুন্দর। আজকালকার জমানায় বলা এক ভদ্র পুরুষ। এই পৃথিবীর হিংস্র নাট্য সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। কিন্তু তার ভাগ্য খারাপ, কারণ সে ধ্রুবর চোখে পড়েছে। যে মানুষ একবার ধ্রুবর চোখে পড়ে, তারই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকা মুশকিল হয়ে যায়। ওসমানের খুব মায়া লাগলো মৃদুল নামক এই ছেলেটির প্রতি। মনে হলো একটা ম্যাজিক হোক, আর পৃথিবীতে থাকা একটা ভালো মানুষ ধ্রুবর হিংস্রতা থেকে রক্ষা পেয়ে যায়। কিন্তু তা কি সম্ভব? ধ্রুবর শকুনি চোখ থেকে আজ পর্যন্ত কেই বা বাঁচতে পেরেছে? মৃদুল ও আয়েশি একটা বেঞ্চে পাশাপাশি বসে আছে। মৃদুলের মন উদাসী হয়ে আছে। আয়েশি মৃদুলের গালে তার নরম হাত রাখলো। মিহির সুরে বলল, চাকরি পাসনি বলে মন খারাপ? মৃদুল যেন চমকে উঠল। আয়েশি কি করে তার মন ঘটিত বিষয় বুঝে ফেলল? মেয়েটি জাদু টাদু জানে নাকি? আয়েশি চট করে মৃদুলের মনের প্রশ্ন বুঝে ফেলল। মেয়েটি হেসে বলল, গাধা, ভালোবাসি আমি তোকে। তোর মন পড়া আমার বা হাতের খেল, বুঝলি? মৃদুল আর কথা চেপে রাখতে পারল না, মুখ গোমরা করে বলল, যেখানে চাকরির অ্যাপ্লাই করেছি সেখান থেকে রেজিগনেশন আসছে। আমি জানি আমার প্রতিটা ইন্টারভিউ ভালো হচ্ছে, কিন্তু সবাই আমার নাম শুনে কেমন ভরমার চোখে আমাকে রিজেক্ট করে দেয়। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। আয়েশি চিন্তায় পড়ে গেল। মৃদুল আয়েশির হাত শক্ত করে চেপে ধরে বলল, তুই তো কত বছর ধরে আমাদের বিয়ের অপেক্ষা করছিলি, কিন্তু আমি হলাম আজ তো এক লুজার। আমার দ্বারা কিচ্ছু হবে না, ফালতু প্রেমিক আমি। আয়েশি বুঝতে পারল মৃদুলের আপসেট হওয়ার কারণ। আয়েশি মনে সাহস দিল মৃদুলকে, বলল, কে বলেছে তুই ফালতু প্রেমিক? তুই হলে এই পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম প্রেমিক। চিন্তা করিস না, চাকরির জন্য চেষ্টা করে যা। আমি তোর জন্য আজীবন অপেক্ষা করব। মৃদুল কৃতজ্ঞতার চোখে তাকালো আয়েশির দিকে। হঠাৎ মৃদুলের মনে পড়ল ধ্রুব তাকে একটা কার্ড দিয়েছিল, বলেছিল যে কোনো দরকারে তার কাছে যেতে। এখন তো তার সামনে তার জীবনের সবচেয়ে দরকারি অধ্যায়। ধ্রুবর কাছে কি বলবে? একটা চাকরি দেওয়ার কথা বললে যদি ফিরিয়ে দেয়? না না, ফিরিয়ে দেবে কেন? ধ্রুব আরও তো ভালো বন্ধু। মৃদুল মনে মনে ভেবে নিল, কাল একবার ধ্রুবর কাছে যাবে চাকরির জন্য। সে নিজের যোগ্যতা দ্বারা চাকরি চাইবে, বন্ধুদের অনুগ্রহ দিয়ে নয়। ডিজাইন আর্টিস্ট্রি শহরের বেশ জনপ্রিয় একটি ফ্যাশন ডিজাইনিং কোম্পানি। এই কোম্পানিতে চাকরি পাওয়া আজকালের জামানায় সোনার হরিণের মতো। মৃদুল এই মুহূর্তে সেই জনপ্রিয় কোম্পানির গেটের সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে যেতে তার কোথাও যেন একটা সংকোচ কাজ করছে। ধ্রুবর কাছে চাকরি চাওয়া কি ঠিক হবে? এই ঠিক বেঠিকের মায়াজালে মৃদুল প্রায় নাস্তানুবোধ। অবশেষে সকল সংকোচকে পেছনে ফেলে মৃদুল গেট দিয়ে পেরিয়ে ভেতরে প্রবেশ করল। রিসিপশনের এসে নিজের নাম বলতেই ম্যানেজার ঠোঁট প্রসন্ন করে হেসে বললেন। মৃদুলের কিছুটা লজ্জা লাগলো। ধ্রুবের কাছে চাকরির কথা বলা বিষয়টা কি ভিক্ষা চাওয়ার মতো হয়ে গেল? মনে মনে উসখুস করতে লাগলো সে। চুপচাপ ম্যানেজার পেছন পেছন পা চালালো।
ম্যানেজার একটা সুন্দর কেবিনের সামনে এসে থেমে গেল। মৃদুলকে অপেক্ষা করতে বলে সে ভেতরে চলে গেল। মৃদুল মাথা তুলে কেবিনের দরজার মধ্যে লাগানো সাইনবোর্ডের দিকে তাকালো। স্পষ্ট লেখা তাতে ধ্রুব ইউভান শেখ। মৃদুল অপেক্ষা করতে লাগলো। একটু পর ম্যানেজার এসে জানালো মৃদুলকে ধ্রুব ভেতরে যেতে বলেছে। মৃদুল ম্যানেজারকে ধন্যবাদ জানিয়ে দরজা খুলে ধ্রুবের কেবিনে প্রবেশ করলো। হাই ইয়াং ম্যান। মৃদুলকে দেখে ধ্রুব চেয়ার ছেড়ে উঠে মৃদুলকে জড়িয়ে ধরল। মৃদুল নার্ভাস হেসে ধ্রুবর পিঠে হাত রাখলো। ধ্রুব মৃদুলকে চেয়ারে গিয়ে দিল বসার জন্য। মৃদুল বসলো। এখন অবধি কোনো কথা বলছে না মৃদুল। হাতে হাত শক্ত করে চেপে বসে আছে। কিছু একটা বলবে বলবে করেও কেন যেন বলা হচ্ছে না। ধ্রুব বাঁকা চোখে পরখ করতে লাগলো মৃদুলকে। ধ্রুবের বিচক্ষণ মস্তিষ্ক চট করে বুঝে গেল মৃদুলের মনের খবর। ধ্রুব মৃদুলের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, পানি খাও, ভালো লাগবে। মৃদুল যেন এই কথাই অপেক্ষা করছিল। ধ্রুবর বলা মাত্রই মৃদুল শো করে পানির গ্লাস হাতে নিল। ঢকঢক করে 2 ঢোকে গ্লাসের সবটুকু পানি গলাধকরণ করে ফেলল। গ্লাসটা আবার টেবিলে রেখে মুখ মুছে মাথা নত করে রইল। ধ্রুব তীক্ষ্ণ চোখে মৃদুলের এক একটা কাজ লক্ষ্য করছে। এক পর্যায়ে ধ্রুব বলে, তুমি কি কিছু নিয়ে চিন্তা আছো মৃদু? আমি বলতে পারো, বন্ধুদের সব বলা যায়। মৃদুল এবার যেন খানিকটা স্বাভাবিক হলো। কপালের মুক্ত ঘাম মুছে নিয়ে গলা ছাড়ো আর চুপ না থেকে শেষমেশ বলেই ফেলল। আমার একটা চাকরির দরকার ধ্রুব। ধ্রুব ঠোঁট বাঁকিয়ে হাসল। ধ্রুব জানতো মৃদুল এই জন্যেই ধ্রুবর কাছে এসেছে, আর আসবেই না কেন। চারদিক থেকে মৃদুলের চাকরি পাওয়ার সমস্ত পথ যে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ধ্রুব। ধ্রুব মুখে গম্ভীর ভাব টেনে বলল। তোমার সিভি এনেছো? মৃদুল চট করে তার ব্যাগ থেকে একটা ফাইল বের করে ধ্রুবর দিকে এগিয়ে দিল। তোমার সিজিপিএ দুর্দান্ত, আমাদের কোম্পানিতে চাকরি করার জন্য পারফেক্ট। চাকরি একটা দেওয়াই যায় তোমায়। আমাদের কোম্পানিতে চাকরি করতে তোমার কোনো আপত্তি আছে? মৃদুল কিছুটা অবাক হলো। সে ভাবেনি এত দ্রুত ধ্রুব তাকে চাকরি অফার করবে। মৃদুল কৃতজ্ঞতার দৃষ্টি নিক্ষেপ করলো ধ্রুবর দিকে, বলল, থ্যাঙ্কস ধ্রুব, তুমি না থাকলে। হুম, এখন আমি এসে গেছি। তোমার পথের সমস্ত কাঁটা আমি ধীরে ধীরে উপড়ে দেব। ধ্রুব পথের কাঁটা বলতে কি বোঝালো মৃদুল বুঝতে পারল না। সে তখনও মনে মনে ধ্রুবের জন্য দোয়া করতে মগ্ন। মৃদুল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। যেতে যেতে ধ্রুবর উদ্দেশ্যে বলে গেল, আমি খুব শীঘ্রই আয়েশিকে বিয়ে করছি ধ্রুব। আমার বিয়ের প্রথম দাওয়াতটা আমি তোমায় দিলাম। আফটার অল বন্ধু বলে কথা। ধ্রুব হাসলো। যেতে তো হবেই তাকে বিয়েতে। সে না আসলে এই বিয়েটাই যে ফিকে হয়ে যাবে। বোকা ছেড়ে। ধ্রুবর হাতে একটি আধ খাওয়া সিগারেট। ধ্রুব সিগারেটটার ডগা মুখে পুড়ে নিয়ে সুখী সুখী ধোয়া ছাড়ছে। তার সামনে সোফা সংলগ্ন টেবিলের ওপর পড়ে আছে মৃদুল ও আয়শীর বিয়ের কার্ড। একটু আগেই মৃদুল নিজে এসে দিয়ে গেছে। ধ্রুবকে বারবার করে বলে গেছে বিয়েতে আসার জন্য। ধ্রুব না এলে নাকি মৃদুল বিয়ের পিড়িতেই বসবে না। ধ্রুবর জন্যই তো সে আয়েশীকে বিয়ে করতে পারছে। তাই মৃদুল ধ্রুবকে কৃতজ্ঞতা জানাতে ভুলল না। মধ্যবিত্ত লোকেদের এই এক সমস্যা। তারা নিজেদের আত্মসম্মান বোধের রাজা মনে করে। যে তাকে এই টাকা দিয়ে বিপদে সাহায্য করে, মধ্যবিত্তরা তার জন্যে প্রাণ দিতেও কুণ্ঠিত হয় না। বড্ড বোকা তারা। পৃথিবীতে এমন ভালো মানুষের দাম কোথায়? তাই তো তারা সবার কাছে লাঞ্ছিত হয়ে থেকে যায়। মাথা তুলে দাঁড়াবার বোধটুকু অবধি পায় না। ধ্রুব সিগারেট মুখে পুড়ে আর চোখে মৃদুলের বিয়ের কার্ডের দিকে চেয়ে থাকলো। কিছু একটা চিন্তা করছে মনে হলো। ওসমান ধ্রুবর পাশে দাঁড়িয়ে রইল। আয়েশি বিয়ে করছে, অথচ ধ্রুব এখনো নির্বিকার হয়ে বসে রয়েছে। বলা হয় ঝড় আসার আগে পরিবেশ নাকি বরফের ন্যায় শীতল হয়ে যায়। তারপর এক ধ্বংসাত্মক ঝড়ে লণ্ডভণ্ড করে দেয় সেই পরিবেশ। ধ্রুব সে তো এই এক আপদমস্তক ঝড়ের নাম, যার এক থাবাই যথেষ্ট চারপাশ ধ্বংস করে দিতে। তাহলে কি ধ্রুবরের নিশ্চুপতা কোনো ঝড়ের পূর্বাভাস? ওসমান ভয় কেঁপে উঠল। ধ্রুব পায়ের উপর পা তুলে বসল, হাতের সিগারেট অ্যাশট্রেতে ফেলে দিয়ে পিষে ফেলল। নতুন আরেকটি সিগারেট ধরিয়ে ওসমানের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার ওসমান, তোমার পা কাঁপছে কেন? ভয় পাচ্ছ নাকি? ভয় পাও না, তুমি হলে আমার পাপ সাম্রাজ্যের ডান হাত। যতক্ষণ না তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো, তুমি আমি মারব না। এতটা অকৃতজ্ঞ না আমি।
ধ্রুব গা দুলিয়ে হাসল। হাসি মাখা মুখে কি যে সুন্দর লাগলো তাকে। ধ্রুব ভীষণ সুন্দর মুখের এক তরুণ, ঈশ্বর হোল্ডেতে মুখখানি, সরু দু নয়ন, তামাটে বলিষ্ঠ দেহ, সব মিলিয়ে এক অতীব সুদর্শন পুরুষ। তার হাসিখানা যেন সমুদ্রের ন্যায় শীতল অথচ গভীর। সে হাসলে তার থুতনিতে ছোট্ট একটা গর্ত পড়ে। ভীষণ সুন্দর লাগে তখন। ওসমান মাঝে মধ্যে ভাবে ধ্রুব যদি মেয়ে হতো তবে তার পেছনে ছেলের অভাব হতো না। কিন্তু যেমন সুন্দর তার বাহ্যিক দেহ, ঠিক তেমনই কুৎসিত তার মনের ভেতর। যে একবার ধ্রুবর ফাঁদে পা দেয় সেই ফেসে যায়। ধ্রুব হাত বাড়িয়ে বিয়ের কার্ড নিল। কার্ডটি খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বোলালো লাল হলুদ কারুকাজ করা বিয়ের কার্ডটিতে। ধ্রুব কার্ডে চোখ রেখে বলল, তোমার ভাবি কি কখনো দেখেছো ওসমান? ওসমান বুঝলো ধ্রুব আয়েশির কথা বলছে। ওসমান মাথা নাড়ালো, বলল। দেখছি স্যার। ধ্রুবর নজর কঠিন হয়ে এলো। কার্ড থেকে চোখ সরিয়ে ওসমানের দিকে চেয়ে বলল, একবার দেখেছ, তাই মাফ করে দিলাম। পরবর্তীতে তার দিকে চোখ তুলে তাকাবে না, নাহলে তোমার সেই দুঃসাহসী চোখ আমি ছুরি দিয়ে উপড়ে দেব। ভয় ভয়ে ওসমান তাৎক্ষণিক নিজের চোখে হাত দিল। এই বয়সে আর অন্ধ হওয়ার শখ নেই তার। ওসমান মাথা নত করল, বলল, দুঃখিত স্যার, আর হবে না স্যার। গুড। ধ্রুব কার্ড আবার টেবিলে রেখে দিল। ওসমানের দিকে চেয়ে প্রশ্ন করল, বিয়েটা যেন কবে ওসমান? স্যার এ মাসের 2 তারিখ। ধ্রুব কেমন করে যেন হাসল। ওসমানের মনে হলো এই হাসি কোনো সাধারণ কোনো হাসি নয়। ধ্রুব আরও একটি সিগারেট ধরালো। দু আঙুলের মাথায় একসাথে 2 সিগারেট মুখে পুরে নাক মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ল। সিগারেটের ধোঁয়ায় সম্পূর্ণ কক্ষ ধূসর রঙে ছেয়ে গেল। ধ্রুব বলল, তৈরি হও, এ মাসের 2 তারিখ আমার ঘরে এক টুকটুকি বউ আসবে, আমার রক্তচাপ আসবে। তৈরি হও, অভিশপ্ত বাড়ি পুনরায় ফুল দিয়ে সাজিয়ে তোলো, সকল পাপ মোচন করো। সে আসছে, আমার রক্তচাপ আসছে। ধ্রুব পাগলের মতো হাসছে। তার হাসির শব্দে ওসমানের গায়ের লোম সোজা হয়ে যাচ্ছে। কি বিদঘুটে হাসি! ওসমান হতভম্ব চোখে চেয়ে রইল ধ্রুবর দিকে। আজ আয়েশির হলুদ সন্ধ্যা। সকাল থেকেই ঘরের মেয়েরা ব্যস্ত কাজকর্মে, পুরুষেরা ব্যস্ত বাজার করতে। বাড়ির সবচেয়ে আদুরে মেয়ের হলুদ বলে কথা। আয়েশির বাবা কামরুল হাসান মেয়ের বিয়েতে এতটুকু ত্রুটি রাখতে চান না। মহা ধুমধামে মেয়ের বিয়ে হবে। মেয়ে আলতারাঙা পায়ে পা রাখবে তার শ্বশুর বাড়িতে। গা ভর্তি গয়না থাকবে, পরনে ভারী জামদানি শাড়ি থাকবে, হাত পা রাঙানো থাকবে মেহেদির লাল রঙে। মেয়ে তাদের রাজরানী হয়ে বাড়ি ছাড়বে। কামরুল হাসান একবার এদিক যাচ্ছেন, আরেকবার ওদিকে যাচ্ছেন। কাজের শেষ নেই তার। কাজের চাপে কখন যে প্রেশার কমে গেল বুঝতেই পারলেন না তিনি। ফুলের ডালা নিয়ে মেয়ের কক্ষের দিকে যাচ্ছিলেন। হঠাৎ মাথাটা কেমন যেন ঘুরে উঠল। সঙ্গে সঙ্গে তিনি হাত দিয়ে চেপে ধরলেন পাশে থাকা পিলারটি। এত এত কাজের চাপে আজকে প্রেশারের ওষুধ খাওয়া হয়নি। কামরুল হাসান সময় নিলেন নিজেকে। মাথাটা ঠিক হতেই পিলারের ছেড়ে সামনে এগোতে চাইলেন, কিন্তু আবার চক্কর দিয়ে উঠল মাথা। কামরুল হাসানের হাত থেকে ডালা পড়ে গেল। মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যেতে গেলে হঠাৎ কোথা থেকে আয়েশির মা মনোয়ারা বেগম হন্তদন্ত হয়ে ধরে ফেললেন স্বামীকে। কামরুল হাসান স্ত্রীর গায়ে ঝরে পড়ে জ্ঞান হারালেন। মনোয়ারা বাকরুদ্ধ হয়ে পড়লেন। হাঁকডাক করে ডেকে আনলেন কিছু মানুষকে। অতঃপর কামরুল হাসানকে ধরে নিয়ে যাওয়া হলো তার রুমে। বিছানায় শোয়ানোর কয়েক মুহূর্ত পর জ্ঞান এলো কামরুলের। তিনি চোখ খুলে তাকালেন, আশপাশ পরখ করে ক্লান্ত কণ্ঠে বললেন, আমার মাটা কোথায় মনোয়ারা? মনোহরা স্বামীর পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। স্বামীর প্রশ্ন শুনে তিনি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বললেন, আয়েশি সাজছে, এই পার্লারের মেয়েগুলো এলো না, ওদের কাছেই আছে, ডেকে আনবো? কামরুল মানা করলেন, বললেন, না না, থাক, সাজুক। আজ কত বিশেষ দিন আমার মাটার, এই দিনে তার মন খারাপ করতে নেই। থাকুক, ডেকো না, আমি আছি, আমি ঠিক আছি। হলুদের অনুষ্ঠান যখন শেষ হলো তখন প্রায় সন্ধ্যা পেরিয়ে গেছে। আয়েশি বাথরুম থেকে বেরিয়ে এলো। মৃদুল কল দিয়েছে। প্রেমিকের ডাক শুনে আয়েশির ঠোঁট হেসে উঠল। ফোন ধরে সালাম দিতে ওপাশ থেকে মৃদুল বলল, ক্লান্ত নাকি? ঘুম পাচ্ছে। আয়েশি সত্যিই ক্লান্ত। গায়ের প্রতিটা অঙ্গ বোধ হয় ভেঙে চুরে একাকার হয়ে যেতে চাইছে। সারা গায়ে কি এক অসহ্য ব্যথা। আজ সারাদিন বিছানার চোখ দেখেনি সে। আয়েশি মলিন হাসল।
ক্লান্ত গা বিছানায় এলিয়ে দিয়ে বলল, কেমন করে বুঝলি? কিভাবে জানলাম সে কথা নাই বা বলে। তুই খুব মেপে মেপে কথা বলিস রে। কথা সবসময় মন খুলে বলতে হয়, কথা বলার সময় কৃপণতা করতে নেই। ও তাই নাকি? হ্যাঁ তাই। যা, মেনে নিলাম। আচ্ছা শোন, ক্লান্ত হলে একটা প্যারাসিটামল খেয়ে নে, আর একটা গ্লুকোজ স্যালাইন খেয়ে নিস, তাহলে শরীরের দুর্বল ভাবটা চলে যাবে। এত খেয়াল রাখিস কেন? আমার অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। খারাপ হলে হোক, আমি তো আছি এই খারাপ মেয়েটাকে সামলে নিতে। কি আসি না? আয়েশি মুচকে হাসল। উত্তর দিল না। মৃদুল অবশ্য উত্তরের অপেক্ষাও করল না। সে জানে আয়েশির উত্তর কি। প্রেমিকার মন পড়া মৃদুলের জন্য খুব একটা কঠিন বিষয় না। রাত 9টা বেজে গেছে। কাল সকালে বিয়ে, আয়েশির এখন ঘুমের প্রয়োজন। মৃদুল বলল, আচ্ছা রাখছি, তুই খেয়ে ঘুমিয়ে পড়, বেশি রাত জাগিস না, শরীর খারাপ করবে। মৃদুল ফোন রেখে দেবে শুনেই আয়েশির মন হুট করে খারাপ হয়ে গেল। আজ সকাল থেকে আয়েশির মনটা ভালো নেই। হুট করে মৃদুলকে হারিয়ে ফেলার ভয় তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আয়েশিকে চুপ থাকতে দেখে মৃদুল নরম গলায় ডেকে উঠল, আয়েশি, এই আয়েশি, কি হয়েছে, কাঁদছিস কেন? আমি তোকে খুব ভালোবাসি মৃদুল। এতটা ভালো বোধ হয় আমি আর কাউকে এখনো বেশি উঠতে পারিনি। আমি জানি সেটা। কাল আমি তোর জন্য বিয়ের শাড়ি পরে অপেক্ষা করব। তুই আসবি তো মৃদুল? আমি আসবো, যত বাধা আসুক না কেন, আমি তোকেই কবুল বলে আমার বাম পাঁজরের হার বানাবো, কথা দিলাম। আজ আয়েশির বিয়ে। প্রিয় মানুষের সাথে সারা জীবনের জন্য এক পবিত্র সম্পর্কে বাধা পড়া, এ যেন স্বর্গীয় সুখ। বিয়ের আসরে বসে প্রিয়তমের জন্য অপেক্ষার প্রহর গুনছে আয়েশি। মৃদুল আসবে, আয়েশিকে তার বাম পাঁজরের হার বানাবে। বরপক্ষ আসতে ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। আয়েশির বাবা চিন্তিত হয়ে বরপক্ষকে কল করেছেন। তারা জানিয়েছে মৃদুল ও তার চাচাতো ভাই আয়ুষ 1 ঘন্টা আগেই বেরিয়ে পড়েছে। আয়েশির বাবা শুনে আশ্বস্ত হলেন। ধ্রুব এতক্ষণ একজন দায়িত্বশীল বন্ধুর মতো বিয়ের খাবার দাবারের দিকটা দেখছিল। ধ্রুবর এমন খাটুনি দেখে আয়েশির বাবা রীতিমতো লজ্জায় মরে যাচ্ছেন। এত বড় লোক তাদের বিয়েতে এসেছে, সেই তো অনেক। মেহমান হয়ে তুমি কেন কাজ করছো? কাজ করার জন্য মানুষ তো আছে। চলো ওই দিকটা গিয়ে বিশ্রাম নাও। আঙ্কেল, আমি আপনার নিজের ছেলে হলে কি বলতেন? তাকে বিয়েবারের এত কাজ ফেলে বিশ্রাম নেওয়ার কথা? আরে না না, তুমি তো আমার নিজের ছেলেই। আজ তোমার জন্য তো আয়েশি ও মৃদুল বাবার বিয়েটা হচ্ছে। আসলে তুমি এত পরিশ্রম করেছো দেখে খারাপ লাগছে। খারাপ লাগার কোনো কারণ নেই। আপনি কি বিশ্রাম নিন, আমি সব সামনে নেব। কি ভালো ছেলে, কথাবার্তা কত মার্জিত, একদম সোনার ছেলে। এরকম ছেলে আজকাল পাওয়া যায় নাকি? যেমন বড় মানুষ তেমনি তার বড় মন। বড় হও বাবা, অনেক বড় হও। কামরুল হাসান চলে গেলে ধ্রুবর ঠোঁটে বক্র হাসি ফুটে ওঠে। ধ্রুব কাউকে কল করে, কাজ হয়েছে? জি স্যার। আমি আসছি, গাড়ির দিকে নজর রাখো। ওকে স্যার। ধ্রুব ফোন কেটে পকেটে পুরে নিল। অতপর সবার আরক্ষে বেরিয়ে পড়ল বিয়ে বাড়ি থেকে। আয়েশি তার জন্য অপেক্ষা করছে। মৃদুল আয়ুষকে তাড়া দিয়ে বলল, গাড়ির স্পিড বাড়িয়ে দে আইসু, আমাদের দ্রুত যেতে হবে, ও অপেক্ষা করছে। আয়ুষ বন্ধুর অস্থিরতা বুঝতে পেরে ব্যঙ্গাত্মক হেসে, 3 বছর প্রেমের পর ফাইনালি বিয়ে করতে যাচ্ছি, তোর সইবে কেন? ভীষণ। আইসু, সামনে তাকা। মৃদুলের চিৎকার শুনে আয়ুষ ঘাড় ঘুরিয়ে দ্রুত সামনে তাকালো। একটা ট্রাক গাড়ির সামনে চলে আসতেই আয়ুষ হন্তদন্ত হয়ে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে নিল। কিন্তু ততক্ষণে যা দুর্ঘটনা হওয়ার হয়ে গেছে। একটা মালবাহী বিশাল ট্রাক এসে ধাক্কা খেয়েছে মৃদুলদের গাড়িতে। সঙ্গে সঙ্গে গাড়ির সামনের কাচ ফেটে চৌচির হয়ে গেছে। সমস্ত ভাঙা কাচ মৃদুল ও আয়ুষের মুখে ঝড়ের বেগে ঢুকে গেছে। একটা বড় ভাঙা কাচের টুকরো আয়ুষের গলায় বিঁধে যেতেই আয়ুষ দুবার গা ঝাঁকুনি দিয়ে উঠল। তারপরই ক্রমশ তার গা ঠান্ডা হয়ে গেল। আইসু, এ আইসু, উঠ না রে। এ আইসু। মৃদুল ব্যথার জ্বালায় কুকড়ে গেল। আইসি। মৃত্যুপথের যাত্রায় মৃদুলের মনে পড়ল প্রিয়তমার হাসি মাখা মুখটা। প্রিয়তমা অপেক্ষা করছে বরবেশে মৃদুলকে দেখতে। কিন্তু সে কি জানে তার আর বরবেশে মৃদুলকে দেখা হবে না। সে দেখবে এক রক্ত সমুদ্রে স্নান করে আসা এক নতুন মৃদুলকে, যার গায়ের প্রতিটা অংশ আঘাতের শতচিহ্ন। আয়েশি রক্তাক্ত
মৃদুলকে দেখে কি করবে তখন? মৃদুলের গলা জড়িয়ে ধরে কেঁদে উঠবে, মরার আগে একবার বলবে কি, মৃদুল আমি তোকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, এতটা ভালো বোধ হয় আমি আর কাউকে এখনো বেশি উঠতে পারিনি। না না, শেষবারের মতো আয়েশির মুখে ভালোবাসা শব্দটা শুনতে হলো আয়েশির কাছে যেতে হবে। আয়েশি কোলে মাথা রেখে তার মরণ হলে সুখের মরণ। মৃদুল অনেক কষ্ট নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তাকে যে কোনো মূল্যেই পৌঁছাতে হবে আয়েশির কাছে। তার আয়েশি অপেক্ষা করছে তার জন্যে। সে যদি আজ না যায়, আয়েশি মরে যাবে, জীবিত থেকেও জ্যান্ত লাশ হয়ে যাবে তার প্রিয়তমা। মৃদুল বিড়বিড় করে আয়েশির নাম জপতে জপতে এগিয়ে গেল ব্রিজ ধরে, কিন্তু কারো ধাক্কায় মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। মাটিতে আঘাত পেয়ে নাক ফেটে রক্ত ছিটকে রাস্তায় পড়ল। মৃদুল ব্যথায় চিৎকার করে উঠল, তবুও মৃদুল হার মানল না। উঠে দাঁড়ানোর চেষ্টা করতে গায়ের শক্তিতে কুড়িয়ে উঠতে পারল না। মুখ থুবড়ে পুনরায় পড়ে গেল মাটিতে। একটু দূরেই পড়ে আছে মৃদুলের মোবাইল। মৃদুল শেষ ভরসা এই মোবাইল। আয়েশিকে ফোন করে বলবে সে তার মৃদুল কষ্ট পাচ্ছে, সে মরে যাচ্ছে। আয়েশি একবার যেন এসে যেন তার মাথায় হাত বুলিয়ে দেয়। মৃদুল কষ্ট পেয়ে মরতে চায় না, আয়েশির কোলে মাথা রেখে সুখের মরণ মরতে চায়। মৃদুল হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল পড়ে থাকা মোবাইলের দিকে, কিন্তু আটকে গেল সে। বুট জুতো পরিধানকারী কেউ পা দিয়ে পিষে ধরল মৃদুলের ডান হাত। অতপর চোখ মেরে দেখল এই পৃথিবীর এক পাষণ্ড বিশ্বাসঘাতককে। ধ্রুব, তুমি? মৃদুল বিস্ময়ে কথা বলতে ঘুরে গেল। চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। ধ্রুব ঠোঁট টেনে হেসে পা দিয়ে আরো হিংস্রভাবে চেপে ধরল মৃদুলের হাতখানা। মৃদুল ব্যথায় সজোরে কুকিয়ে উঠল। ব্যথায় তার শরীর বেগে আসছে। ধ্রুব মৃদুলের হাতে পা রেখে মৃদুলের পাশে বসল। মৃদুলের মুখ নাক দিয়ে গল গল করে রক্ত পড়ছে, ঠোঁটে নাকের নিচে রক্ত জমে আছে। ধ্রুব কিছুটা রক্ত আঙুল দিয়ে নিচের হাতে নিল। অতপর সেই রক্ত দিয়ে রাঙিয়ে দিল মৃদুলের কপাল। মৃদুল চোখ খিচে নিল। ধ্রুব বলল, যন্ত্রণা হচ্ছে বন্ধু? মৃদুল এখনো ফ্যাল ফ্যাল চোখে চেয়ে বিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে। তার এত ভালো একজন বন্ধু তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি তোমায় বিশ্বাস করেছিলাম। মৃদুল বোকা ছেলে, এত বড় হয়েছ অথচ মানুষ চিনতে পারলে না এখনো। আমি হলাম ধ্রুব, যে কখনো কারো বিশ্বাসের যোগ্য না। তার জন্মই হয়েছে ধোঁকা দেবার জন্য, যার জন্ম হলো এই পৃথিবীর জন্য কলঙ্ক। অশুভ লগ্নে তার জন্ম, সে যেখানে নজর রাখে তাই হয়ে ওঠে অশুভ। যেদিন আমি জন্ম নিয়েছি পুরো পৃথিবী সেদিন কেঁদেছে, বিক্ষোভ মিছিল করেছে। তোমাকে করতে হবে মৃদুল। ধ্রুব মানেই পাহাড়সম অস্ত্র। যে ধ্রুবকে ভালোবেসেছে সে নিজ ইচ্ছে অস্ত্রকে আপন করেছে। তুমি আমায় বিশ্বাস করে ভুল করেছ, মহা ভুল করেছ। এখন এই ভুলের মাসুল তো গুনতেই হবে তোমার। মৃদুল শেষবারের মতো বলল, আমায় ছেড়ে দাও ধ্রুব। আয়েশি অপেক্ষা করছে আমার জন্য। আমি আজ না গেলে ও মরে যাবে ধ্রুব। প্লিজ ধ্রুব, আমাকে ছেড়ে দাও। আজকের পর থেকে আয়েশি শুধু আমার জন্য অপেক্ষা করবে, আমার জন্য মরবে, আমার জন্য বাঁচবে। তার প্রতিটা শ্বাস জুড়ে শুধু আমি থাকবো, তার প্রতিটা দোয়া জুড়ে আমার নাম থাকবে। আমার নাম এই ধ্রুবর নাম। কিন্তু কিন্তু তার জন্য তো তোকে মরতে হবে। তুই না বলে আমার সমস্ত প্ল্যান খেটে ঘ হয়ে যাবে। ধ্রুব নিজে ধারালো নখ চেপে ধরল মৃদুলের গলায়। নখের আঁচড়ে মৃদুলের গলা কেটে রক্ত বের হলো। মৃদুল ছটফট করতে লাগলো। মৃদুলের যন্ত্রণা দেখে ধ্রুবর সুখ সুখ অনুভব হতে লাগলো। ধ্রুবর চোখে খেলা করতে লাগলো হিংস্রতার রক্ত। ধ্রুবর চোখের সাদা অংশ লাল টকটকে হয়ে এলো। ধ্রুব পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে ইশারা করলো। ট্রাকের ড্রাইভার ইশারা বুঝে মাথা হেলালো। ধ্রুব সরে এলো মৃদুলের থেকে। মৃদুল তখন অর্ধমৃত, শরীর ছেড়ে দিয়ে মাটিতে পড়ে আছে সে। হঠাৎ ট্রাকের সামনে বাতি জ্বলে উঠতে দেখে মৃদুলের গলা শুকিয়ে এলো। হামাগুড়ি দিয়ে পালিয়ে যেতে চাইল ট্রাকের সামনে থেকে, তবে তার ভাগ্য আর তার সহায় হলো না। ট্রাক মৃদুলের গায়ের উপর দিয়ে চলে গেল। মালবাহী ভারী ট্রাকের নিচে চাপা পড়ে মৃদুলের গা থেতলে গেল। মৃদুল কিছুক্ষণ গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে সেখানেই মৃত্যুবরণ করলো। ধ্রুব মৃদুলের মৃতদেহের দিকে চেয়ে হাসলো আবার। মৃদুলকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। ধ্রুব একটা ভেজা টিস্যু দিয়ে হাতের রক্তটুকু মুছে নিল। তার পাশে থাকা পোষা মানুষরূপী কুকুরকে বলল, ফোন করে প্রেমিকাকে জানিয়ে দাও তার প্রেমিকের নিষ্ঠুর মৃত্যুর কথা। এও জানিয়ে দাও তার আরেক প্রেমিক আসছে, তাকে লুট করে নিয়ে যাবে। বিয়েতে বর আসেনি, কি যে লজ্জার কথা। মেয়ের দোষ আছে বোধ হয়,
মেয়ের চরিত্রে কি দোষ আছে? হবে হয়তো। আজকালকার মেয়ে বাবা, দেখো গিয়ে কোথায় কোন নাগরের সাথে ফষ্টি নষ্টি করছে। বিয়ের দিন বর জানতে পেরে গেছে লুতুপুতুর কথা, তাই বিয়েতেই আসেনি। হায় আল্লাহ, এখন এই মেয়ের কি হবে? কে বিয়ে করবে এই কলঙ্কিনী মেয়েকে? আশপাশের মানুষজনের এসব কানাঘুষে সবাই কানে আসছে আয়েশির। তবুও আয়েশি চুপ করে বসে আছে চেয়ারে। কারো কথার উপর টুস শব্দটি অবধি করছে না। করবে কেন? সে জানে মৃদুল আসবে। মৃদুল তাকে কথা দিয়েছে, মৃদুল কখনো তার কথার খেলাপ করবে না। আয়েশি জানে তার মৃদুল আসবে, আসবে মৃদুল। আয়েশি বোন আমার, ঘরে চল। আর কতক্ষণ এভাবে অপেক্ষা করবি? মৃদুল আসার হলে এতক্ষণে এসে যেত। সে আসবে ভাই, আমি জানি সে আসবে। তুষার জানে তার বোন পাগলের মতো মৃদুলকে ভালোবাসে। তুষার গেল না, চুপ করে দাঁড়িয়ে রইল বোনের পাশে। অবশেষে আয়েশির অপেক্ষার অবসান হলো। সদর দরজা পেরিয়ে 5-6 জন মানুষ প্রবেশ করল। সবার সামনে রয়েছে ধ্রুব স্বয়ং। তার চোখ মুখ অন্ধকার, চোখের পাপড়ি ভেজা। তাদের সবার মাথায় বহন করা একটি স্ট্রেচার। স্ট্রেচার? স্ট্রেচার কেন? আয়েশি পাগল হয়ে গেল। চেয়ার ছেড়ে উঠে দ্রুত তাদের দিকে এগিয়ে গেল। তোমরা স্ট্রেচার এনেছো কেন বিয়ে বাড়িতে? হ্যাঁ, এই স্ট্রেচারে কে শুয়ে আছে? আয়েশি পাগলের ন্যায় ব্যবহার করছে। পায়ের ওপর ভর দিয়ে পা উঁচু করে স্ট্রেচারে শুয়ে থাকা মানুষকে দেখতে চাইছে, তবে দেখতে পারছে না। স্ট্রেচারে শুয়ে থাকা মানুষটাকে সাদা কাপড় দিয়ে মোড়ানো। দুজন মহিলা এসে আয়েশিকে আটকালেন। আয়েশিকে জোরপূর্বক সদর দরজা থেকে সরিয়ে আনেন। আয়েশি হাত পা ছুটছে, নিজেকে ছাড়াবার জন্য মহিলাদের হাতে শরীরে আঁচড় কাটছে। বারবার বলছে, ছেড়ে দাও আমায়। আমার মৃদুল কই? সে আসেনি কেন? এই লাশবাহী অলুক্ষণে স্ট্রেচার কেন আমার বিয়েতে এলো? ছেড়ে দাও আমায়, আমার মৃদুল কোথায়? মহিলারা আয়েশিকে শক্ত করে ধরে রেখেছে, নড়তে দিচ্ছে না। তার হাত নিজেদের দু হাতে দিয়ে বেঁধে রেখেছে। আয়েশি শুধু ছটফট করছে। মহিলারা আয়েশির মাথায় ওড়নার ক্লিপ খুঁড়ে চুলগুলোকে উন্মুক্ত করলেন। কেঁদে কেঁদে আয়েশির মাথা গরম হয়ে গেছে। তালুতে হাত রাখতে যেন হাত পুড়ে যায়। ধ্রুব নিজের হাতে স্ট্রেচার ঘরের মাঝখানে রাখল। আস্তে আস্তে স্ট্রেচারে শুয়ে থাকা মানুষটার মুখ থেকে সাদা কাপড় সরিয়ে দিল। শুয়ে থাকা মানুষটার মুখ দেখতে পেরে কক্ষে উপস্থিত সবাই মুখে হাত চেপে সজোরে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃদুল ভীষণ আরামে শুয়ে আছে স্ট্রেচারে, মুখ হা করা, চোখ খুলে রাখা। স্ট্রেচারে শুয়ে থাকা মানুষটাকে দেখে আয়েশির ছটফটানি এক মুহূর্তেই বন্ধ হয়ে গেল। আয়েশি কতক্ষণ নিস্তেজ হয়ে চেয়ে রইল মৃদুলের লাশের দিকে। চোখের পাতা ফেলল না কয়েক মুহূর্ত। কান্না থেমে গেছে তার। চুপচাপ শুধু দূর থেকে দেখেই যাচ্ছে মৃদুলকে। মহিলারা আয়েশিকে কাঁদতে না দেখে নিজেরাই কেঁদে উঠলেন। আয়েশির চুলে হাত বুলিয়ে শুধালেন, আয়েশি, মা আমার, কেন চোখের পানি আটকে রেখেছিস? কাঁদ মা, কেঁদে নিজের মধ্যে জমে থাকা তুফানকে শান্ত কর। আয়েশি তখনও নিরুত্তর। অবশ হয়ে আসছে তার হাত পা। মন চাইছে পা দুটোকে টেনে হিঁচড়ে মৃদুলের পাশে এসে বসতে, কিন্তু এখন মনের কথা শোনার মতো অবস্থাতেই নেই সে। আশেপাশে কি হচ্ছে, কে যাচ্ছে, কে আসছে, কে কাঁদছে, কিছুই তার মাথায় প্রবেশ করছে না। শুধু চোখের সামনে একটাই দৃশ্য ভাসছে, প্রিয়তমের থেতলে যাওয়া ফ্যাকাশে মুখ। আয়েশির হাত আটকে আছে মহিলার হাতে। আয়েশি একসময় নিজের হাত ছাড়িয়ে নিল সেই মহিলা থেকে। মহিলা আয়েশির হাত ছেড়ে আঁচড়ে মুখ চেপে কাঁদতে লাগলেন। আয়েশি হেলে দূরে এগিয়ে গেল সামনে। শাড়ির আঁচল মাটিতে ঘেঁষে ঘেঁষে যাচ্ছে। আয়েশি ধপ করে বসে পড়ল মৃদুলের লাশের পাশে। ঘাড় হালকা কাত করে অপলক দেখেই চলেছে তার কলিজার টুকরোকে। এটাই কি শেষ দেখা হবে? আয়েশি নিজের হাত আস্তে করে এগিয়ে আনলো। মৃদুলের চোখের পাতা আস্তে করে বন্ধ করে দিল। ঘরবর্তী লোকের সামনে মৃদুলের রক্তে মাখা কপালে নিজের শুকিয়ে যাওয়া ঠোঁট ছুঁয়ে দিল। দীর্ঘ সময় ধরে নিজের ঠোঁট ঠেসে রাখলো মৃদুলের কপালে। অতঃপর আচমকাই টুকরে কেঁদে উঠল। হাউমাউ করে কাঁদতে কাঁদতে মৃদুলের সারা মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিল। ক্ষান্ত হচ্ছে না সে, কাঁদছে আর পাগলের মতো মৃদুলের সারা মুখে চুমু দিচ্ছে। ঘর ভর্তি মানুষ, অথচ আজ আয়েশি একটুও লজ্জা পাচ্ছে না। এই প্রথম মৃদুলের গায়ে সে তার স্পর্শ আঁকল। কত স্বপ্ন ছিল বিয়ের পর তারা একজন আরেকজনকে প্রথম আলিঙ্গন করবে, সারা রাত ধরে ডুবে থাকবে একজন অন্যজনাতে, মিশে রইবে প্রেমিকের দেহ মনের সাথে। অথচ আফসোস, উপরওয়ালা তা হতে দিলেন না। তাই তো বিয়ের আগে তাদের সমস্ত স্বপ্ন ধূলিসাৎ করে দিলেন।
আয়শির কাছ থেকে তার কলিজার টুকরোকে কেড়ে নিলেন। কি নির্দয় তিনি! আয়শি যখন মৃদুলকে স্পর্শ করছিল, ধ্রুব তখন পাশে দাঁড়িয়ে রাগের সমুদ্রে স্নান করছিল। হাত দুটো মুষ্টিবদ্ধ করে মুখে দুঃখী ভাব বজায় রাখছিল। মৃদু মানুষকে নিয়ে এত আদিক্ষেতার কি আছে? কিন্তু ধ্রুব নিরুপায়। এখন দাঁতে দাঁত চেপে আয়শির এমন আহ্লাদিপনা সহ্য না করতে পারলে সমস্ত প্ল্যান মাঠে মারা পড়বে। আয়শি মৃদুলের মরদেহ সর্বশক্তি দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরল। চিৎকার করে বিরাট করতে লাগলো। আমি তোকে খুব ভালোবাসতাম মৃদুল, তুই কেন আমায় ফাঁকি দিলি? তুই তোর কথা রাখতে পারলি না মৃদুল। আমার আর তোর বাম পজরের হার হওয়া হলো না মৃদুল। হে মৃদুল, একবার তাকা, কবরে যাওয়ার আগে একবার অন্তত বলে যা তুই ভালোবাসিস আমায়। বিশ্বাস কর, এই একটা শব্দ শোনার পর আমি আর তোকে নিয়ে অভিযোগ শোনাবো না। শুধু একবার বল, আমার মনের তৃষ্ণাটা নিভিয়ে দে। এই ভয়ঙ্কর তৃষ্ণা আমি সারা জীবন কিভাবে বই বেড়াবো মৃদুল, মৃদুল। আয়শির কান্না ও বিলাপ শুনে কক্ষে উপস্থিত সবার চোখে পানি এসে গেছে। মৃদুলের মা কাঁদতে কাঁদতে জ্ঞান হারাচ্ছেন বারবার। মৃদুলের বাবা মৃদুলের পাশে থম হয়ে বসে আছেন। এখন পর্যন্ত মুখে রাগ কাটেনি। বিড়বিড় করে ক্রমশ ইয়াসিন সূরা পড়ছেন। নিমিষেই বিয়ে বাড়ির ঝকঝক করা আসর মরা বাড়ির শোকে পরিণত হলো। সবার মুখে কান্না, বিড়াপ, আহাজারি। এই মুহূর্তে আয়শির মৃদুলের বাহুডোরে থাকার কথা ছিল, কিন্তু তার বদলে মৃদুলের মরদেহ নিজের বুকের সাথে চেপে রেখে আয়শি পাগলের ন্যায় হাউমাউ করে কাঁদছে। ইস, এই কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না। আয়শি কান্না করতে করতে নিজের চুল ছিঁড়ে ফেলছে। তুষার সহ আয়শির বাবা, চাচা সবাই আয়শিকে শান্ত করতে চাইছে, বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু আয়শিকে মৃদুলের থেকে ছাড়িয়ে নেওয়া কিছুতেই সম্ভব হচ্ছে না। কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মৃদুলকে কবর দেওয়া হবে। হাতে বেশি সময় নেই, তাই কোনো উপায় না পেয়ে সবাই মিলে আয়শিকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করিয়ে দিলেন। আয়শি বিড়বিড় করে দুবার মৃদুলের নাম জপে মায়ের বুকের মধ্যেই জ্ঞান হারিয়ে ঝরে পড়ল। অতঃপর আয়শিকে তার কক্ষে দরজা আটকে রেখে মৃদুলের স্ট্রেচার কবরস্থানে নেওয়া হলো। আয়শি জ্ঞান হারিয়ে মরার মতো পড়ে রইল বিছানায়। ওদিকে তার প্রিয়তমের বুকের ওপর মাটি ঢালা হচ্ছে। একসময় মৃদুলের শেষ অংশটুকু মাটির নিচে চাপা পড়ল। সেই সাথে চাপা পড়ল আয়শি ও মৃদুলের এক অসমাপ্ত প্রেম কাহিনী। হায়, নিয়তির খেলা এত নিষ্ঠুর কেন? আয়শি ও মৃদুলের গল্পটি সেদিনই সমাপ্তি টেনেছিল, বরং রচিত হয়েছিল এক ভিন্ন ধ্বংসাত্মক ভালোবাসার। সেই প্রেম লীলার সূচনা করেছিল ধ্রুব স্বয়ং। ধ্রুব সবার অলক্ষ্যে দাবার গুটি নাড়ছিল। গল্পের সবাই শুধু ধ্রুব সেই বিচক্ষণ চাল মতো নিজেদের কাজ করছিল, অথচ তারা জানতে পারল না কে আছে এই সকল ধ্বংসলীলার পেছনে। হয়তো গল্পের প্রতিটা চরিত্র দেখতে চলেছিল ইতিহাস তৈরি করতে সক্ষম এক ভয়ঙ্কর ভালোবাসা। প্রায় 6 ঘন্টা অজ্ঞান থাকার পর অবশেষে জ্ঞান আসে আয়শির। দুনয়ন ক্লান্তিতে অবশ হয়ে আসছে, সারা গায়ে আলস্য চেপে বসেছে যেমন। হাত পা জুড়ে কি মারাত্মক চিনচিনে ব্যথা। চোখের নিচের ত্বকে এখনো জলের বিন্দু জলজল করছে। মনের আয়নায় মৃদুলের থেতলে যাওয়া রক্তাক্ত মুখখানা দৃষ্টিগোচর হলে এক উত্থাল পাথাল কান্না বয়ে গেল আয়শির বুকের ভেতর। আয়শি তাৎক্ষণিক চোখ খুলে তাকালো। তাকে ঘিরে কক্ষের চারপাশে অনেক আত্মীয় দাঁড়িয়ে আছেন, সবার চেহারায় চিন্তার ছাপ। মেয়েটি শেষমেশেই ভয়ঙ্কর ঝড়কে কাটিয়ে উঠতে পারবে তো? আয়শি সবার থেকে চোখ সরালো। মস্তিষ্ক সচল হতেই সর্বপ্রথম মাথায় এলো মৃদুল। মৃদুল কোথায়? আয়শির সঙ্গে সঙ্গে চট করে উঠে বসলো, যার ফলে আয়শির হাতে থাকা স্যালাইনের ক্যানোলা খুলে গেল। হাত বেয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতেই আয়শির বাবা সেই কাটা জায়গা হাত দিয়ে চেপে ধরলেন। আয়শির হাত ফুলে গেছে, ব্যথায় হাতের কাটা জায়গা উষ্ণ হয়ে গেছে। অথচ আয়শি নির্বিকার। সে পাগলের মতো আশেপাশে মৃদুলকে খুঁজে চলেছে। কামরুল হাসানের থেকে হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগলো। বাবার হাত ধরে জিজ্ঞেস করছে, বাবা, বাবা, আমার মৃদুল কোথায়? হ্যাঁ, চুপ করে আছো কেন বাবা? বলো না বাবা, মৃদুল কোথায়? কামরুল হাসানের চোখের কোণে জল চিকচিক করছে। মেয়েটার এই কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না। কামরুল হাসান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। বাবার আদুরি স্পর্শ পেয়ে আয়শির চোখ আরামে বুঝে এলো। আয়শি যখন কষ্ট পেত, মৃদুল এমন করেই আয়শির মাথায় হাত বুলিয়ে দিত। বলা হয় বাবার পরে স্বামীর স্থান। মৃদুলকে ভালোবাসার পর থেকে আয়শি মনে প্রাণে তাকে স্বামী হিসেবে মেনে এসেছে।
এত বছর ধরে মৃদুলকে নিজের করে পাওয়ার জন্যে অপেক্ষা করেছে। আজ যখন তাদের অপেক্ষার পূর্ণতা পেতে যাচ্ছিল, তখন উপরওয়ালাকে নিষ্ঠুর খেলাটাই না খেললেন। আল্লাহ তাকে সেই অপেক্ষার ফল দিলেন না। আয়েশি আবার ডুকরে কেঁদে উঠল। কামরুল হাসান মেয়েকে বুকে জড়িয়ে নিলেন, মেয়ের চুড়ে হাত পরিয়ে বললেন, কাঁদে না মা, এত কাঁদলে তুমি অসুস্থ হয়ে যাবে। শান্ত হও মা, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আল্লাহর ফয়সালার উপর ভরসা রাখো মা, ঠিক হয়ে যাবে সব। আয়েশি বাবার শার্ট হাতের মুঠোয় মুচড়ে ধরে কেঁদে কেঁদে বলল, যে ভালো আমার কাছ থেকে আমার সবচেয়ে প্রিয় জিনিসকে কেড়ে নেয়, সে ভালো আমার দরকার নেই বাবা। আমি আর পারছি না বাবা। মৃদুল কেন ফাঁকি দিল বাবা? সে বলেছিল সে আসবে, কিন্তু দেখো না, সে কথা রাখলো না। সে আমায় একটুও ভালোবাসেনি বাবা, একটুও না। এক ছোট বাচ্চা নেয় হাউমাউ করে আয়েশি কাছে। ভালোবাসা পাওয়ার জন্য কাতর হয়ে ভিক্ষা চাইছে ওপরওয়ালার কাছে। মৃদুল আর নেই। আয়েশির যেন তা বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে এক্ষুনি মৃদুল আসবে। আয়েশির কানের কাছে দুষ্টুমি ভরা কণ্ঠে ফিসফিস করে বলবে, এত কাঁদছিস কেন পাগলি? ভালোবাসি তো। এই তো মৃদুল আয়েশিকে ভালোবাসি বলেছে। ইস, আয়েশির ভালোবাসা পাওয়ার তৃষ্ণা আরো বাড়িয়ে দিয়ে গেল এই নিষ্ঠুর প্রেমী। তার হৃদয়কে এক টানে ছিঁড়ে যেন ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল। ইস, এ হৃদয়ের জ্বালা আর সয় না। আয়েশি মৃদুলকে কখনো ক্ষমা করবে না। সে আয়েশিকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে কি সুন্দর তাকে ছেড়ে চলে গেল। মৃদুলের কথা মনে পড়ায় আয়েশি আবার শব্দ করে কেঁদে উঠল। পাগলের মতো মাথার চুল খামচে ছিঁড়ে ফেলল কয়েক গোছা চুল। নিজেই নিজের হাত পায়ে আঁচড় কাটছে। মুখের ধারালো আঘাত লাগে, হাত অনেকখানি কেটে রক্ত বেরিয়ে গেল। কামরুল হাসান মেয়েকে শান্ত করবার চেষ্টা করছেন, কিন্তু আয়েশিকে হাতের মুঠোয় আটকে রাখা দুঃসাধ্য ঠেকছে। কক্ষে উপস্থিত সবার আয়েশির কান্না দেখে মুখ চেপে কাঁদছেন। হাসি খুশি মেয়েটার একই হাল হয়ে গেল। আয়েশির বাবা কোনো রকমে আয়েশিকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে ডাক্তারকে ইশারা করে বয়স্ক ডাক্তার এগিয়ে আসলেন। আয়েশির হাতে ঘুমের ইঞ্জেকশন পুশ করে আয়েশিকে বিছানায় শুইয়ে দিলেন। আয়েশি দুবার হিচকি দিয়ে বালিশে মাথা রাখলো। কামরুল সাহেব, আপনি একটু আমার সাথে আসুন। ডাক্তারের কথা শুনে কামরুল হাসান মেয়ের দিকে ভেজা দৃষ্টিতে চেয়ে ডাক্তারের পিছু পিছু কক্ষের বাহিরে এলেন। দেখুন কামরুল সাহেব, আয়েশা এখন মেজর এক ট্রমাতে আছে। যতদিন যাবে এই ট্রমা ক্রমশ খারাপ রূপ ধারণ করবে। এমনকি রোগী যে কোনো মুহূর্তে সুসাইড করতে পারে। যতদিন না পর্যন্ত আয়েশি মৃদুলকে ভুলতে পারছে, ততদিন আয়েশির মানসিক স্বাস্থ্য সুস্থ হবে না। কামরুল হাসান চিন্তিত হয়ে বললেন, মৃদুলকে কি কখনো আয়েশি ভুলতে পারবে? পারবে। কাঁটা দিয়ে কাঁটা যেমন করে তুলতে হয়, তেমন করে ভালোবাসা দিয়ে ভালোবাসার যন্ত্রণা ভোলাতে হয়। রোগীর পাশে সর্বক্ষণ একজন মানুষ থাকা দরকার। এমন একজন যে রোগীকে যথাসম্ভব সময় দিবে, তার মানসিক স্বাস্থ্য সুস্থ করে তুলতে সাহায্য করবে। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? কামরুল হাসান অবাক কণ্ঠে বিড়বিড় করলেন, এমন একজন ছেলে কোথায় পাবো? আপনি আছেন, আপনার স্ত্রী আছেন, আপনারা সবাই মিলে তাকে সাপোর্ট দেবেন। তবে হ্যাঁ, এই মুহূর্তে আপনার মেয়ের একমাত্র ঔষধ হলো এক সমুদ্রের ভালোবাসা। তার এমন একজন প্রেমিক দরকার যে মৃদুলের ভালোবাসা আয়েশির মন থেকে মুছে নতুন করে আয়েশিকে ভালোবাসতে শেখাবে। আয়েশিকে মৃদুলের চেয়ে বেশি আর কেউ ভালোবাসতে পারে? আছে একজন। চোখ কান খোলা রাখুন, যদি পেয়ে যান এমন কাউকে, তবে বিলম্ব না করে অতি শীঘ্রই আয়েশির বিয়ে দিয়ে দেন। সংসারের বেড়াজালে আটকে গেলে অতি শীঘ্রই মৃদুলকে ভুলে যাবে আয়েশি। ডাক্তার তার মতো চিকিৎসা দিয়ে চলে গেলেন। কামরুল হাসান চিন্তায় পড়ে গেলেন। ডাক্তারের কথা একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না, যুক্তি আছে তার কথায়। কিন্তু কথা হচ্ছে, কে আছে যে আয়েশিকে ভালো রাখতে পারবে? আঙ্কেল, ধ্রুবর কথায় সম্বিত ফিরে এলো কামরুল হাসানের। তিনি পেছনে ফিরে তাকালেন। ধ্রুব বলল, ডাক্তার কি বললেন? কামরুল হাসান দ্বিধায় পড়ে গেলেন। ধ্রুবকে কি কথাগুলো বলা ঠিক হবে? যত হোক নিজের মানুষ তো আর না। পরে যদি তার হাসির খোরাক হয়ে যান। কামরুল হাসান চুপ করে রইলেন। ধ্রুব বুঝতে পারো কথাগুলো বলতে কামরুল হাসানের আত্মসম্মানে আঘাত হানছে। তার মুখ থেকে এত সহজে কথা বের হবে না, তাই সে অন্য চাল চালল। আঙ্কেল, আপনি আমাকে নিজের ছেলে হিসেবে সব কথা বলতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার। বলুন আঙ্কেল, কি বললেন ডাক্তার? কামরুল হাসান ভাবলেন, শুরু থেকে ধ্রুব এবাড়ির একজন ছেলে হয়ে বিয়ের পুরো দায়িত্ব একা হাতে সামলেছে। তাকে বলতে দোষের কি আছে যদি সে একটুখানি সাহায্য করতে পারে? সারা জনম ঋণী হয়ে থাকবেন ধ্রুবর কাছে। কামরুল হাসান একটু জড়তা নিয়ে ডাক্তারের বলা কথাগুলো ধ্রুবকে জানালেন। ধ্রুব ভেতর ভেতর হাসল। যেমন চাল চেলেছে তেমনই ফল আসছে। পথ তবে পরিষ্কার।
ধ্রুব একটু গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল, আঙ্কেল, আপনার চাইলে আমি বিয়ে করবো আয়েশিকে। চুলে বলিষ্ঠ পুরুষালী হাতের স্পর্শে আয়েশির ঘুম ভেঙে যায়। আয়েশি চোখ খুলে তাকায়, কেউ নেই পাশে। তাহলে কে তার চুলে হাত পরিয়ে দিচ্ছিল? আয়েশি শোয়া থেকে উঠে বসলো। গায়ে বিয়ের শাড়িটি আর নেই, বোধহয় মা পাল্টে দিয়েছেন। মস্তিষ্ক সজাগ করে আয়েশির পুনরায় মনে পড়তে লাগলো মৃদুলকে। আবার কান্না আসছে। আয়েশির চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ো, বিড় বিড় করে বলল, কোথায় তুই মৃদুল? আমার খুব মনে পড়ছে তোকে। আয় না ফিরে, আমার কথা কি তোর একটুও মনে পড়ে না? এত পাষাণ কেন তুই? আমি আয়েশি, ঘুম থেকে উঠে গেছিস মা? মনোহরা চায়ের ট্রে হাতে নিয়ে কক্ষে প্রবেশ করেন। আয়েশি চোখ তুলে তাকালো মায়ের দিকে। আয়েশির মা চায়ের ট্রেটি টেবিলের উপর রাখলেন। আয়েশির দিকে এক কাপ চা এগিয়ে দিয়ে বললেন, চা খা, শরীর ভালো লাগবে। আয়েশি চায়ের কাপ হাত দিয়ে ফিরিয়ে দিল, বলল, খাবো না, ভালো লাগছে না আমার। আমি ভেবেছিলাম আজ মা আমি একসাথে চা খাবো, অথচ তুই তো তোর কথা বলে দিলি। আমার কথা আর কে ভাববে? আমি কে তোর? মায়ের অভিমানী অভিযোগ শুনে অন্য সময় হলে আয়েশি হাসত, অথচ আর তার ঠোঁট কোলে বেদনার ছাপ। আয়েশি না চাইতেও চায়ের কাপ হাতে নিল। চায়ে চুমুক দিতেই গাটা শিরশির করে উঠল। গরম মশলা চা খেয়ে গা বেশ চাঙ্গা লাগছে। শরীরের অবসন্ন ভাব নিমিষেই যেন নিঃশেষে হয়ে গেল। কেন সবসময় মা জেনে যায় কখন আয়েশির কি দরকার? আয়েশির মা মেয়েকে এটা সেটা বলে ব্যস্ত রাখতে চাইছে। ডাক্তার বলেছেন আয়েশিকে যত ব্যস্ত রাখা যাবে আয়েশি তত দ্রুত মানসিক অবসাদ কাটিয়ে উঠতে পারবে। মনোয়ারা চলে গেলে আয়েশি হাঁপ ছাড়ে। মায়ের চোখে নিজেকে ভালো দেখাতে গিয়ে এতক্ষণ হাঁপিয়ে উঠছিল। আয়েশির মা আয়েশিকে বলে গেলেন, তোর বাবা তোকে খাবার টেবিলে যেতে বলেছে। আয়েশি প্রথমে মানা করতে চাইলেও বাবার কথা ভেবে আর মানা করতে পারেনি। তাই অবিন্যস্ত চুল হাত দিয়ে খোপা করে বাথরুমের কাজ সেরে খাবার ঘরের দিকে যায়। বসো মা। আয়েশিকে দেখতে পেয়ে কামরুল খুশিতে গদগদ হয়ে বললেন, মেয়ে যে তার কথা মতো খেতে এসেছে সেই তো অনেক। আয়েশিকে এই ট্রমা কাটিয়ে উঠতে চাইলে সবার সঙ্গে মিশতে হবে, একা থাকা কখনোই যাবে না। বাবার কথায় আয়েশি চুপচাপ চেয়ারে বসে পড়ো। খাবার খাওয়া শুরু করতে চাইলে কামরুল বাধা দেন, বললেন, আরও একজন আসবে, তার জন্য অপেক্ষা করো। আয়েশি অবাক হলো। কে আসবে নাস্তার সময়? একটু পর কলিং বেল বাজলো। কামরুল বলেন, আয়েশি, যাও দরজা খুলে আসো। আয়েশির ভালো লাগলো না বাবার কথা। মন মেজাজ ঠিক নেই, হাঁটতে একটুও ভালো লাগছে না, শুধু গা কাঁপিয়ে কান্না আসছে। চিৎকার করে কান্না করতে পারলে মনটা হালকা হতে পারত, অথবা আত্মহত্যা করে ফেললে রক্ষা মিলে যেত এই মরণ যন্ত্রণা থেকে। জীবিত থেকেও লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে একেবারে মরে যাওয়া ভীষণ সুখে। আয়েশি সদর দরজা খুলল, কিন্তু সে অবাক হলো ভীষণ। ধ্রুব এখানে কি করছে? ধ্রুবর সাথে আয়েশির মাত্র দুবার দেখা হয়েছে, তবে মৃদুলের মুখে বারবার ধ্রুবর কথা শুনেছে। মৃদুল বলেছে ধ্রুবর মতো ভালো আর শুদ্ধ মানুষ এই পৃথিবীতে নাকি দুটো হয় না। ভেতরে ঢুকতে দেবেন না? ধ্রুবর কথায় হুঁশ ফিরে আয়েশি। লজ্জায় আলুথালু হয়ে যায়। দ্রুত দরজার সামনে থেকে সরে দাঁড়িয়ে বলে, আসুন। ধ্রুব ভেতরে প্রবেশ করে। ধ্রুব ঘরে ঢুকে খাবার টেবিলে চেয়ার টেনে বসে যায়। আয়েশি ভীষণ অবাক হয়। এখন কি ধ্রুব তাদের সাথে নাস্তা খাবে? বাবা কি তবে তার কথাই বলেছিলেন? আয়েশি চুপচাপ টেবিলে বসে। খাবার খেতে খেতে ধ্রুব ও কামরুল নানা রকম কথা বলেছে। তাদের কথার শোরগোল আয়েশির কান জ্বালা করে। ধ্রুবর এখানে আসা মৃদুলকে হারানোর স্মৃতি আরও তাজা করে দিচ্ছে। আয়েশির আবার কান্না পাচ্ছে। ইচ্ছে করছে মাথার চুল খামচে ছিঁড়ে ফেলতে, গায়ের জামাটাও টুকটুক করে কেটে ফেলতে। মৃদুল কেন তাকে ছেড়ে চলে গেল? আয়েশি আর সহ্য করতে পারে না। অর্ধেক খাবার ছেড়ে উঠে যায়। কামরুল হাসান ধ্রুব থেকে চোখ সরিয়ে আয়েশির দিকে তাকান। খাবার ছেড়ে উঠে গেলে যে? আয়েশি এক পল ধ্রুবর দিকে চায়। ধ্রুব মাথা নিচু করে খাচ্ছে ও সুখী সুখী আওয়াজ তুলছে। আয়েশি বাবার দিকে চেয়ে বলে, আমার পেট ভরে গেছে, আমি রুমে যাচ্ছি, একটু একা থাকতে দাও আমায় প্লিজ। আয়েশি গটগট করে তার কক্ষে চলে যায়। ধ্রুব সেদিকে তাকায়। কামরুল হাসান গম্ভীর চোখে ধ্রুবর দিকে তাকান, বললেন, বিষয়টা মনে হয় না খুব সহজ হবে তোমার জন্য। ধ্রুব হাসল। আজ পর্যন্ত তার কাছে কোনো কিছুই অসম্ভব ঠেকেনি। সব কাজে সফল সে হয়েছে। সফল না হলে কিভাবে সফলতা ছিনিয়ে আনা যায় সেটাও ধ্রুবর জানা। ধ্রুব কামরুল হাসানের দিকে চেয়ে মুচকে হাসল, বলল, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো।
সব সামনে নেব। সময়টা তখন মধ্যরাত। আয়শি জানালার দিকে মুখ বাড়িয়ে চেয়ে আছে আজ জ্যোৎস্না রাত। হাত বাড়ালেই যেন ছুঁতে পারা যায় জ্যোৎস্নার আলো। আয়শির চোখে জল। এমন কত জ্যোৎস্না মৃদুর ও আয়শি মিলে উপভোগ করেছে। জ্যোৎস্নার আলো গায়ে মেখে প্রেমে মত্ত হয়েছে। অথচ হায়, আজে সব স্বপ্নই হয়ে গেছে, এক দুঃস্বপ্ন। আয়শির চোখ বেয়ে টপ করে এক ফোঁটা জল গড়ালো। আয়শি বিড় করে বলল, মৃদুল। হঠাৎ এক দমকা হাওয়া আয়শির গা বেয়ে চলে গেল। আয়শি যেন শিউরে উঠল। বাতাস যেন আয়শির নাকে মুখে শীতলতা তৈরি করেছে। হঠাৎ কে যেন আয়শির কানের কাছে ফিস ফিস করে বলল, আয়েশি, আমি মৃদুল। তোর মৃদুল এসে গিয়েছে। আয়শি কেঁপে উঠল। পাগলের মতো চারপাশ লক্ষ্য করলো, না কেউ নেই। তবে এ কথা কে বলল? আয়শি স্পষ্ট শুনেছে কণ্ঠটা মৃদুলের ছিল, কিন্তু কোথায় মৃদুল? আয়েশি, আমি তোকে নিতে এসেছি, যাবি না আমার সাথে? আবার সেই গা হিম করা কণ্ঠ। আয়শি পাগল হয়ে গেল, চিৎকার করে বলল, মৃদুল কোথায় তুই? আমার সামনে আয়। সেই কণ্ঠ উচ্চ স্বরে হেসে উঠল। হাহা পাগলের মতো হাসছে, আবার কেঁদে উঠল, আবার হাসছে, আবার কাঁদছে। সম্পূর্ণ ঘর যেন ভূতের ঘরের মতোই গা ছমছমে লাগছে। আয়শি ভয় পেল, মাথা চক্কর দিয়ে উঠল। এত শব্দের ভিড়ে আয়শি নিজেকে হারিয়ে ফেলল। একসময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেল আয়শি। ঘরময় তীব্র নিকোটিনের গন্ধ। ধোয়ার গন্ধে পাকস্থলী যেন গুলিয়ে আসে। ওসমান নেহাত ভদ্রলোক হওয়ায় নিকোটিন ছুঁয়ে দেখে না, কিন্তু ধ্রুবর কারণে ইচ্ছে থাকা না সত্ত্বেও নিকোটিনের ধোঁয়া গিলতে হয়। ধ্রুব ল্যাপটপের সামনে বসে আছে, ঠোঁটে বাঁকা হাসি, চোখে উজ্জ্বলতা, গায়ে জড়িয়ে থাকা ফকফকা সাদা বাথরব যা হাঁটু অব্দি এসে থেমে গেছে। হাঁটুর নিচে দৃশ্যমান রোমশ ত্বক। ধ্রুব সোফায় হেলান দিয়ে বসলো, দুহাত দুদিকে ছড়িয়ে সোফার হাতড়ে রেখে তাকালে ওসমানের দিকে। ওসমান মাথা নত করে কিছু একটা ভাবছে। ধ্রুব বলল, কি ব্যাপার ওসমান, কিছু নিয়ে টেন্সড? ওসমান জিব্বা দিয়ে ঠোর ভেজালো, কিছুটা জড়তা নিয়ে বলল, আসলে তেমন কিছু না স্যার। আরে বলো বলো, আজ মনটা ভালো, যা চাইবে তাই পাবে। সময় থাকতে সুযোগটা লুফে নাও। ওসমান এবার খানিক সহজ হলো। হাতের ওপর হাত রেখে ঘষছে ওসমান বলল, স্যার, সামনের সপ্তাহে পর আমার মেয়ের বিয়ে, তাই ছুটি। ওসমানের কথা আটকে গেল ধ্রুবর তীক্ষ্ণ শকুনি নজরে। ভ্রু দুটি ভাঁজ হয়ে গেছে, যেন চোখের পাতায় নেমে এসেছে। ওসমানের আর কথা বাড়ানোর সাহস হলো না। কথাগুলো গলাধকরণ করে নিশ্চুপ চিত্তে মাথা নত করে নিল। ধ্রুব কণ্ঠের তীক্ষ্ণতা ঢেরে ঘোষণা করল, মেয়ের বিয়ের জন্য টাকাটাই হলো মেইন। টাকা ছাড়া আজকাল ভিখারিও বিয়ে করতে চায় না। তুমি এত বছর ধরে আমার সাথে আছো, তাই তোমায় একটুখানি দয়া করাই যায়। সময় মতো টাকা পৌঁছে যাবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে। ওসমান ছলছল চোখে মাথা নত করে রইল। টাকাই কি দুনিয়ার সব? তার স্ত্রী কতদিন ধরে বলছে তাদের একটু সময় দিতে, অন্তত মেয়ের বিয়েতে স্ত্রী ছেলে মেয়ের সাথে থাকতে। টাকার অভাব সে কখনোই করেনি। ধ্রুব তাকে মাসে অনেক টাকা দেয়, কিন্তু প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত কি টাকা দিয়ে কেনা যায়? ওসমানের চোখ বেয়ে টপ করে এক ফোঁটা জল গড়ালো। ধ্রুব ওসমানের দিকে তাকালো না, বরং ল্যাপটপের স্ক্রিনে ভাসমান আয়েশির ঘুমন্ত চেহারা দেখে চোখে তৃষ্ণা মেটাচ্ছে। আর কিসের অপেক্ষা? এবার তার আদরের রক্ত জবাকে নিজের কাছে বন্দি করার সময় হয়ে গেছে। অনেক তো হলো এই ছল চাতুরি, এবার না হয় জড়তার সুতো ছিঁড়ে যাক, অনুভূতিগুলো আড়াল ছেড়ে বেরিয়ে আসুক, সম্পর্ক দড়ি মজবুত হোক। খোঁচা খোঁচা দাড়ি ভর্তি থুতনিতে আঙুল ঘষে কিছু একটা চিন্তা করলো ধ্রুব। অতপর ফিক করে হেসে ফেললো। ধ্রুবর আচমকা হাসির শব্দে ওসমান অবাক হলো, ধ্রুবর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। ধ্রুব ল্যাপটপের দিকে চেয়ে বলল, আমার রক্ত জোয়ার ভাই কোথায় চাকরি করো ওসমান? ওসমান শিউরে উঠল, আতঙ্কে বুক ভেসে গেল। এখন কি তবে আরেকটা ফুলের মতো জীবন ছুটতে যাচ্ছে? ওসমান চুপ করে গেল। উত্তর না পেয়ে ধ্রুব বড় বিরক্ত হলো, ভ্রু কুঁচকে এলো, ধমকে বলল, চুপ কেন, উত্তর দাও। ওসমান কম্পিত কণ্ঠে বলে, একটি প্রাইভেট কোম্পানিতে। তার বাবু তো রিটায়ার্ড, তাই না? আপ হ্যাঁ স্যার। দ্যাটস গুড। ধ্রুব পুনরায় ল্যাপটপে চোখ রাখল। আয়েশির স্কার্ট বোটে হাঁটুর উপর চলে এসেছে, টপসও কোমর থেকে সরে গেছে, কাপড় উল্টে পাল্টে বিচ্ছিরি লাগছে দেখতে। এই মুহূর্তে আয়েশিকে ভীষণ আবেদনময়ী লাগছে। ধ্রুব ল্যাপটপের উপর দিয়ে আয়েশির উন্মুক্ত কোমরে হাত রাখল। সঙ্গে সঙ্গে তার সারা অঙ্গে কাঁপন ধরল, চোখ বুঝে গেল।
মেয়েটার শরীরে কি বিদ্যুৎ খেলে? কি ভয়ঙ্কর! আয়েশির শরীরের স্পর্শে ধ্রুবর লোম শিহরণে যেন চলসে যায়। ধ্রুব চোখ বুঝে মিনমিন করে বলে, দ্য টাইম হ্যাজ কাম, ফ্লাওয়ার ক্যান্ডি। বন্দি হওয়ার জন্য অপেক্ষা করো রক্তজবা। আর মাত্র কয়েকদিন, যত পারো উড়ে নাও। পাখনা কাটার জন্য আমি আসছি। ওসমান শুধু চেয়ে থাকে এক মানসিক বিকারগ্রস্ত ভয়ঙ্করে লোকের পানে। কোম্পানির ইনফরমেশন লিক করার জন্য আপনাকে বহিষ্কার করা হলো। বসের কথা শুনে তুষারের মাথায় যেন বজ্রপাত হলো। চোখে অন্ধকার দেখলো। তুষার উত্তেজিত হয়ে বলল, ইম্পসিবল, আমি এই ধরনের কাজ করিনি। গত 3 বছর ধরে আমি এই কোম্পানিতে চাকরি করছি। এই কোম্পানিকে নিজের দায়িত্ব বলে ভেবে এসেছি। আমি কেন এই কাজ করব? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। জিহাদ হোসেন গম্ভীর হয়ে কিবোর্ডে হাত চালালেন। তুষারকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বললেন, দুপুরের মধ্যেই রেজিগনেশন লেটার পেয়ে যাবে। তুষারের মুখ তেতো হয়ে গেল। দাঁতে দাঁত চেপে গেল ভয়ঙ্কর রাগে। যে অপরাধটি সে করেনি, সে অপরাধের সাজা কেন সে পাচ্ছে? তুষার আবার কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু বস চোখ গরম করে তাকালেন তুষারের দিকে। তুষার দমে এলো। চোখ দিয়ে আগুন ঝরিয়ে গটগট করে বেরিয়ে গেল বসের কক্ষ থেকে। তপ্ত দুপুর, সূর্যের ঝাঁঝালো আলো মেখে বিষণ্ণ মনে পার্কের বেঞ্চে বসে আছে তুষার। যন্ত্রণায় মাথা বোধহয় ফেটে যাচ্ছে। তুষার নখ খুঁড়ছে, মাথাটা ডানে কিছুটা হেলিয়ে রাখা। চিন্তা হচ্ছে নিজের জন্যে, পরিবারের জন্যে, সবার ভবিষ্যৎ জীবনের জন্যে। বাবা রিটায়ার্ড করেছেন আজ প্রায় 1 বছর। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করায় পেনশনের টাকাও পাওয়া হয়নি। বাবা রিটায়ার্ড করার পর সংসারের হাল ধরেছে তুষার। একা হাতে পুরো সংসার সামলেছে। ফসকে যাওয়া চাকরি মোটামুটি ভালো বেতনের ছিল, এখন এমন চাকরি কোথায় পাবে সে? তুষার গলা জ্বলছে। পানি খেতে পেলে ভালো লাগতো। চেনা কণ্ঠ শুনে তুষার মাথা তুলে তাকালো। ধ্রুব দাঁড়িয়ে আছে। ধ্রুবর হাতে মিনারেল ওয়াটার। তুষারের দিকে পানির বোতল এগিয়ে হাস্যোজ্জ্বল মুখে চেয়ে আছে। তুমি এখানে? অফিস থেকে ফিরছিলাম। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনার দিকে চোখ গেল। গোমরামুখী বসে আছেন, তাই দেখতে এলাম। তুষার হাফ ছাড়ো। পানির বোতল হাতে নিয়ে কয়েক ঢোক পানি খেয়ে বোতলের ছিপি আটকালো। ধ্রুব তুষারের পাশে বসলো। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হলো না। তুষার নিশ্চুপ বসে আছে। ধ্রুব সময় দিচ্ছে তুষারকে। ভেবেছিল তুষার হয়তো নিজ থেকে বলবে, অথচ তুষার কিছু বলছে না। তাই ধ্রুব নিজ থেকে কথা বাড়ালো। কিছুকে নিয়ে টেন্সড? তুষার কিছুক্ষণ চুপ থাকলো, অতঃপর দীর্ঘশ্বাস ফেললো। ধ্রুব বলল, একটা কথা জানেন, দুঃখ আর দীর্ঘশ্বাস দুজন ভাই ভাই। তারা আমাদের জীবনে সবসময় একসঙ্গে দল বেঁধে আছে। আমাদের জীবনে যত বেশি দীর্ঘশ্বাস থাকবে, দুঃখ তত বেশি হবে। তাই আমাদের উচিত দীর্ঘশ্বাসকে আটকে রাখা, আর দুঃখের সাথে যুদ্ধ করে তাকে হারিয়ে দেওয়া। ধ্রুবর কথার ছলে তুষারকে গুমরা করলো। ধ্রুবর কথা হয়তো তুষারের মনে ধরলো। তুষার কিছুক্ষণ পর নিজে থেকে বলল, চাকরিটা হাতছাড়া হয়ে গেছে ধ্রুব, কি হবে এখন? আমি কিছু ভাবতে পারছি না, টেনশন হচ্ছে। ধ্রুব তুষারের অগোচরে মুচকি হাসল। লাইনে এসে গেছে। ধ্রুব এবার নিজের সাজানো নাটক শুরু করলো। তুষারের দিকে চেয়ে বলল, তো কি হয়েছে? একটা গেলে আরেকটা আসবে, এতে তো চিন্তার কি আছে? তুমি বুঝছো না, এই চাকরিটাই আমাদের বাদ দেয়। চাকরি চলে গেলে এত ভালো বেতনে চাকরি পাওয়া আমার জন্য মুশকিল হয়ে যাবে। আজকাল চাকরি পাওয়া খুব কঠিন। এই চাকরি অনেক কাঠগড় পুড়িয়ে পেয়েছিলাম, এটাও হাত ফসকে গেল। দূর। আর যদি আপনি এর থেকে ভালো বেতনে চাকরি পান, তবে আফসোস থাকবে। তুষার ভীষণ অবাক হলো। চোখ তুলে চেয়ে রইল ধ্রুবর দিকে। বলল, কিন্তু এখন হুট করে এমন চাকরি কোথায় পাবো? আমার অফিসে একটা পোস্ট খালি করব। এখানকার ম্যানেজার খুব লোভী। ফাঁকফোকর পেলে তাকে চুরি থেকে শুরু করে ইনফরমেশন লিক করে। অনেকদিন ধরে ভাবছি তাকে পাল্টে দেব, তবে ভালো যোগ্যতা সম্পন্ন ম্যানেজার পাচ্ছিলাম না। এখন যেহেতু তুমি আছো, তবে তুমি না হয় দায়িত্বটা নাও। 1 মাস চাকরি করো, তোমার কাজ থেকে তোমার গদি পাকাপোক্ত করা হবে। জানো তো, আমি কাজের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করি না। কি বলো? না না, তোমার কষ্ট করতে হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেব। আপনি আমার বড় ভাইয়ের মতো। আপনার বিপদে সাহায্য করা আমার কাছে আনন্দের। তবে ভাববেন না দয়া করছে, আমি আসলে একজন বিশ্বস্ত ম্যানেজারকে খুঁজছি। আর আমি জানি আপনি আমার কোম্পানিকে নিজের মনে করে কাজটি করবেন। আমি আপনাকে ভরসা করি। ধ্রুবর কথা একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। তুষার কিছুক্ষণ ভাবলো।
চাকরিটা কি তার নেওয়া ঠিক হবে? এই চাকরি গ্রহণ করলে ধ্রুবর দয়ার নিচে কি তারা দমে থাকবে? ধ্রুব বেঞ্চে হেলান দিয়ে বসে আছে, ঠোঁটে মুচকি হাসি। সে জানে তুষার রাজি হবে, হাতই কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। তুষারের বিষয়টা খানিক এমন, রাজি না হয়ে তুষারের হাতে আর কোনো উপায় রাখেনি ধ্রুব। তুষার কিছুক্ষণ ভাবল, মা বাবা বোনের চেহারা চোখে ভেসে উঠল। তুষার চাকরি না করলে তারা খাবে কি? বোনেরও এখন অনেক টাকার ঔষধ লাগে, এত টাকা কোথায় পাবে সে? তুষার আর উচিত অনুচিত ভাবতে পারল না, চট করে রাজি হয়ে গেল। ধ্রুব হাসল, তুষারের কাঁধে হাত রেখে বলল, দ্যাটস গুড ডিসিশন। এখন আমি চাই, এখন আবার সেই ভূতুরে বাড়িতে প্রবেশ করতে হবে, কি আর করার। তুষার অবাক হলো, বলল, তোমার বাড়ি তো আসলেই সুন্দর, ভূতেরে বলছো কেন? ধ্রুব দুঃখ পাওয়ার ভান করে বলল, যে বাড়িতে লক্ষ্মী নেই সে বাড়িতে ভূতের বাড়ির মতোই। মানে তোমার মানেই? ধ্রুব মলিন হেসে বলল, না, কেউ নেই আমার, আমি একা। তাহলে বিয়ে করছো না কেন? ধ্রুব এবার মুচকি হাসল, বলল, যাকে ভালোবাসি সে তো অন্যের প্রেমে মজে আছে, তাকে ভালোবেসে দুঃখ পুষছে, কিন্তু আমার কোনো আফসোস নেই, আমি তাকে দূর থেকেই ভালোবাসবো। তুষার হয়তো কিছু একটা আন্দাজ করতে পারল। বাবার কাছে বিষয়টা শুনেছে সে। সে ভ্রু কুচকে বলল, তুমি কি আইসুর কথা বলছো? ধ্রুব মলিন হেসে দীর্ঘশ্বাস ফেলল। তুষার অবাক হলো, কি করবে ভেবে পেল না। আয়সি কি কখনো রাজি হবে ধ্রুবকে বিয়ে করতে? মৃদুলকে আয়সি এখনো অনেক ভালোবাসে। মৃদুলের জায়গা ধ্রুবকে কি দিয়ে দিতে পারবে আয়সি? কিন্তু ধ্রুব তাদের পরিবারের এত সাহায্য করছে, তার একটা আশা কি তারা পূরণ করতে পারবে না? তাছাড়া ধ্রুব আয়েশিকে ভালোবাসে। আয়েশি ধ্রুবর সংস্পর্শে এলে দ্রুত সুস্থ হবে, একসময় মৃদুলকে ভুলতে সক্ষমও হতে পারে। তুষার চিন্তায় পড়ে গেল, ধ্রুবকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে পা বাড়ালো। দেখা যাক কি করা যায়। ধ্রুব পায়ের উপর পা তুলে আরাম করে বসল, দুহাত বেঞ্চের হাতলে ছড়িয়ে দিয়ে বাবু সাজল। রহস্যময় হেসে বলল, সঠিক জায়গায় ঢিল মেরে দিয়েছে, বাকি কাজটাই বোকা কুকুরটাই, উপস সরি, শালা মশাই করে দেবে। এভাবেই তোদের মতো চুনোপুটিদের একে একে হাত করব, তারপর একদিন টুপ করে রাঘব বলকে খাঁচায় পরে নেব, তারপর তারপর সব ফিনিশড। তুষার পড়ার টেবিলে মাথা ঝুঁকে বসে আছে। আজকে বিকেলের কথা চিন্তা করছে। একটু পর তুষারের মা এক কাপ চা এনে তুষারের ঘরে প্রবেশ করেন। তুষার, তোর চা বিস্কুট লাগবে? না লাগবে না, কাপ টেবিলের উপর রেখে যাও। তুষারের মা চলে যাওয়ার জন্য পা বাড়ালেন, তবে পেছন ডাকলো তুষার, বলল, মা আইসিকে ডেকে দাও তো, কথা আছে ওর সঙ্গে। ডেকে দিচ্ছি। 5 মিনিট পর আয়সি তুষারের ঘরে এলো, বলল, ভাই ডেকেছিলে? তুষার চোখ তুলে তাকালো আয়সির দিকে। এই কদিনে নিজের একই অবস্থা করে ফেলেছে আয়সি। যে মেয়েটা দুদিন পর পর নিজের ত্বকের যত্ন নিত, তার চোখের নিচে আজ 2 ইঞ্চি জুড়ে ডার্ক সার্কেল। হাতে পায়ের নখ কাটেনি কয়দিন হলো। শরীরের দিকে বিন্দুমাত্র নজর নেই। বোনের এহেন করুণ অবস্থা দেখে চোখে জল ভরে তুষারের। তুষার চেয়ার টেনে বলে, বস আমার পাশে। আয়সি বসে, গোমরা মুখে চেয়ে রয় মাটির দিকে। তুষার আলতো কণ্ঠে জিজ্ঞেস করে, মা বললো দুপুরে ভাত নাকি খাসনি, এমন করলে চলবে? কি বলার জন্য ডেকেছিলে? তুষার বুঝতে পারলো আয়সির খারাপ লাগছে। তুষার সোজা মূল কথায় আসে, বলে, মৃদুলকে ভোলার চেষ্টা কর বোন, আর কত এভাবে দুকে দুকে মরবি? আমার ত্বকে এভাবে ছন্নছাড়া হয়ে দেখতে ভালো লাগছে না, ভীষণ কষ্ট লাগছে। মৃদুলের নাম শুনে আয়সির চোখ ভিজে ওঠে, গলা আটকে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না। গলায় পাথর চাপে আয়সি কিছুটা কঠোর হয়ে বলে, মৃদুলকে ভোলার কথা কখনো বলবে না ভাই, আমার সহ্য হয় না। বলতে হবে বোন, অতীত আঁকড়ে কেউ কখনো বাঁচতে পারেনি, অতীতকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয় সবার, না হলে ভুলে থাকা যায় না। তুই ভালো থাক, এটা চাওয়া কি আমাদের জন্য খুব দোষের? আয়সি কিঞ্চিত হাসল, বলল, মৃদুল আমার কাছে কোনো কালো কিংবা জঘন্য অতীত নয় ভাই, যে তাকে ভুলে যাব আমি। মৃদুল আমার কাছে আমার জীবনের সবচেয়ে সুন্দর অতীত। সুন্দর জিনিস কখনো ভোলা যায় না। আমি মৃদুলকে ভুলতে চাইছি না ভাই। তুষার আরও কথা বলতে চায়, কিন্তু আয়সি চেয়ার ছেড়ে উঠে যায়। তুষারকে আর কথা বলতে না দিয়ে চুপ করে বেরিয়ে যায় তার ঘর থেকে। তুষার চেয়ে রয় শুধু আয়সিকে ধ্রুবর কথা বলা যাবে না, খেপে যাবে।
এর চেয়ে ভালো বাবা মা সবাইকে বলে আয়েশির সাথে কথা বলতে হবে। সবাই মিলে আয়েশিকে বোঝালে নিশ্চয়ই সে মানা করতে পারবে না। আগামীকালই বাবার সাথে তুষার কথা বলবে। কামরুল হাসান শোবার ঘরে গুরুত্বপূর্ণ সভা রেখেছেন। বাবার নির্দেশ মতো ঘরের সবাই কামরুল হাসানের ঘরে এসেছেন। মা, একটা কথা কি জানো, ছোটবেলা থেকে তোমাদের সব আবদার আমার কাছে ভীষণ প্রিয় ছিল। আমাদের মধ্যবিত্ত সংসার, মাস শেষে যা হাতে আসতো তাই দিয়ে টেনে টনে সংসার চলতো, কিন্তু কোনোদিনই তোমাদের কোনো আবদার অপূর্ণ রাখিনি। আজ আমি তোমার কাছে একটা আবদার করব, রাখবে? আয়েশি বিস্মিত হলো। বাবার কথার অর্থ বোধগম্য হলো না। আয়েশি ফ্যাল চোখে বাবার দিকে তাকালো। কামরুল আবার শুধালেন, কি মা, রাখবে বাবার আবদারটা? আয়েশি বাবার চোখে চোখ রাখলো। বাবার ভরার চোখে স্পষ্ট কাতরতা। বাবা কি দুঃখ পাচ্ছেন? বাবা দুঃখ পেলে আয়েশির একটুও ভালো লাগে না। তাই আয়েশি অকপটে বলল, রাখবো বাবা। কামরুল হাসান কিছুটা গম্ভীর হলেন। আজ নিজেকে মেয়ের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে, কিন্তু বাবা হিসেবে তিনি যে বড্ড স্বার্থপর। মেয়ের ভালোর জন্য তিনি সবকিছু করতে পারেন। কামরুল কিছুক্ষণ থেমে মুখ ভরে নিঃশ্বাস পড়লেন। অতপর ভরাট কণ্ঠে জানালেন তার আবদার। তুমি ধ্রুবকে বিয়ে করে নাও। এই আবদার আমি রাখতে পারবো না। আমি মৃদুলের জায়গায় কাউকে বসাতে পারবো না বাবা, আমায় ক্ষমা করো। কামরুল হাসান দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন আয়েশি এমন কিছুই বলবে, তবে শেষ চেষ্টা করতে দোষ কোথায়? কামরুল হাসান বলেন, মারে, আমরা কেউ অমর নই। আমাদের সবাইকে একদিন মরতে হবে। তাই বলে আমাদের কি জীবন থেমে থাকবে? জীবন স্রোতের ন্যায় বয়ে যায়। তোমার নিজেকে সামলাতে শিখতে হবে। এভাবে ঘরকোনা হলে তুমি বাঁচতে পারবে না। আর মৃত্যু কখনো কোনো সমাধান হতে পারে না। ধ্রুব খুব ভালো ছেলে, আমি জানি ও তোমাকে সুখে রাখবে। একবার বাবাকে ভরসা করো। কামরুল হাসান কথা বলছেন, তার চোখে জল জমেছে। কথার শেষ প্রান্তে এসে এক ফোঁটা জল টপ করে গড়িয়ে পড়ল চোখ বেয়ে। আয়েশি নিশ্চুপ হয়ে চেয়ে দেখছে বাবাকে। বাবাকে কখনো কাঁদতে দেখেনি আয়েশি। আমায় ক্ষমা করো বাবা, আমি তোমার এই আবদার রাখতে পারবো না। আমি খুব খারাপ সন্তান, তাই না? তুমি আমাকে আর ভালোবেসো না। তোমার ভালোবাসা আদর কোনো কিছুর যোগ্য আমি নই। আমি খুব খারাপ আমি। আয়েশি ধপাধপ পা ফেলে নিজের ঘরে চলে এলো। ঘরে প্রবেশ করেই দরজা বন্ধ করে দিল। বিছানায় উপুর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে অশ্রু বিসর্জন দিতে লাগলো। তার জীবনটা এমন না হলেও পারত। সে আর মৃদুল মিলে তাদের খুব সুন্দর এক সংসার হতে পারত। চড়ুই পাখির সংসার। আয়েশি হাউমাউ করে কাঁদতে লাগলো। বাবাকে কষ্ট দিয়েছে সে। আয়েশি কান্না করতে করতে ক্লান্ত আয়েশি সেখানে ঘুমিয়ে গেল। চোখ খুলল দরজায় কড়াঘাতের শব্দে। মা বারবার কড়াঘাত করছেন দরজায়। শব্দ করে আয়েশিকে ডেকে যাচ্ছেন দরজার ওপাশ হতে। আয়েশি দ্রুত উঠে দরজা খুলে দিল। আয়েশির মা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, আয়সি রে, তোর বাবা কেমন যেন করছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমার খুব ভয় করছে। জলদি তুষারকে একটা ফোন লাগা। মানুষটার হুট করে কি হয়ে গেল, ইয়াল্লাহ। আয়েশি হতভম্ব হয়ে গেল। মায়ের কান্না আজ আর কিছুই মাথায় প্রবেশ করছে না। সদ্য ঘুম থেকে উঠে এমন নিষ্ঠুর খবর শুনতে পেয়ে তার কান ভন ভন করছে। আয়েশি ঢোক গিলে বলল, শান্ত হও মা, আমি এক্ষুনি ফোন দিচ্ছি ভাইয়াকে। তুমি গিয়ে দ্রুত বোরকা পরো, বাবাকে হসপিটাল নিতে হবে। অপারেশন কক্ষে লাল বাতি জ্বলছে। আয়েশি চোখ ঘুরিয়ে অপারেশন কক্ষের দিকে তাকালো। বাবা এখনো বের হচ্ছে না কেন? আয়েশির গা মৃদুমন্দ কাঁপছে। ভয় হচ্ছে নিজের জীবনের আরো রিয়া ভরসাপূর্ণ বুক হারানো। আয়েশির কান্না পাচ্ছে, তবে সামলালো সে। মা বসে আছেন পাশে। আয়েশি নিজেকে ভেঙে না পড়তে দিয়ে মাকে আগলে নিল। বাবা ঠিক হয়ে যাবে মা, চিন্তা করো না। হ্যাঁ, আমি অফিসের লোকদের সাথে কথা বলে নিয়েছি। ওরা 2 দিন পর ডেট ফিক্স করে ফেলবে। করিডোর দিয়ে হেঁটে ধ্রুব ও তুষার এলো। ধ্রুবর কানে ফোন ধরে রাখা। কথা বলতে বলতে আয়েশির পাশে এসে দাঁড়ালো। তুষার মায়ের পাশে বসলো। ধ্রুব এর বসার আর জায়গা নেই। একটা মাত্র চেয়ার বাকি, সেটা আয়েশির পাশে। ধ্রুব অত শত ভাবল না, আয়েশির পাশের চেয়ারে বসে গেল। ধ্রুব ফোনে কথা বলছে। আয়েশির বিরক্ত লাগছে। সে কি বসার জন্য কোনো জায়গা পায়নি? খারাপ লোক। দেখে দেখে আয়েশির পাশে বসতে হলো। ধ্রুবর কাঁধ দিয়ে ফোন কানে ধরে রাখা। এক হাত দিয়ে কোকা কলার স্ট্রিপ খুলল। ধ্রুব কোকা কলার ক্যানটা আয়েশির দিকে বাড়িয়ে দিয়ে ইশারা করলো ধরার নেওয়ার জন্য। আয়েশি নিল না, স্পষ্ট বলল, আমি খাবো না, আপনি খান।
ধ্রুব রাগ নিয়ে তাকালো এবার। আয়েশি ভ্রু কুচকে তাকালো কিন্তু কিছু বলল না। ধ্রুব ফোনের ও পাশের লোককে বলল। 1 মিনিট হোল্ড করেন প্লিজ। ধ্রুব ফোন মিউট করে জোরপূর্বক আয়েশির হাতে ক্যান ধরিয়ে দিয়ে বলল। বেশি কথা না বলে খাও, ক্লান্ত দেখাচ্ছে তোমায়। আয়েশি তেলে বেগুনে জ্বলে উঠল। কি পেয়েছি কি এলো? আদিক্ষেতা দেখানো হচ্ছে। আদিক্ষেতা? আজ বাবার এই হার শুধুমাত্র এই লোকের জন্য, আর সে কিনা দরদ ভাগ করতে এসেছে। ছি! আয়েশি ইচ্ছে হলো ক্যান দিয়েই ধ্রুবর মাথাটা ঠাস করে ফাটিয়ে ফেলতে, কিন্তু মা তুষার ভাই পাশে থাকায় ব্যাপারও ইচ্ছেকে ধপ করে গিলে ফেলতে হলো। ক্যান ফিরিয়ে দিতে চাইলে বাম পাশ হতে তুষার ধমক দিয়ে বলে। বারবার এমন করছিস কেন? ভালোভাবে দিচ্ছি, নিলে কি হয়? আয়েশি দাঁতে দাঁত খিচে বসে রইল। ধ্রুবর মুচকি মুচকি হাসছে। আয়েশি ভাঙচুর করা রাগ নিয়ে ছো দিয়ে ধ্রুবর থেকে কোকা কোলার ক্যান নিয়ে নিল। ধ্রুব মুচকি হেসে এবার ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে গেল। আয়েশি একটু একটু করে কোকা কোলা খাচ্ছে আর অপারেশন কক্ষের দিকে তাকাচ্ছে। এত দেরি হচ্ছে কেন? তারা কি কোনো ষড়যন্ত্র করছে? বাবার হাত পা নাড়ি ভুড়ি কি সব আজই কেটে ফেলছে? ইস, কি সব ভাবছে আয়েশি। মৃদুল ঠিক বলতো, আয়েশি এখনো ম্যাচিউর হতে পারেনি। আয়েশি অন্যমনস্ক থাকাকালীন ধ্রুব ফোনে কথা বলতে বলতে আয়েশির হাত থেকে ক্যান নিয়ে তাতে চুমুক বসালো। আয়েশির ধ্যান ভাঙল। ধ্রুবর এমন কাজে হতভম্ব হয়ে পড়ল। ধ্রুব তার এঁটো খাচ্ছে, ছি! কিন্তু এ নিয়ে আয়েশি বেশি মাথা ঘামালো না। খেলে খাক, তার পেট খারাপ হবে। ওর কি তাতে? ফালতু লোক। অপেক্ষা করতে করতে একসময় চেয়ারে হেলান দিয়ে আয়েশি ঘুমিয়ে পড়ল। মাত্রাতিরিক্ত ঘুমের কারণে মাথা বারবার ভারসাম্য হারিয়ে সামনে ঝুঁকে যাচ্ছে। আয়েশি ঠিক মতো ঘুমাতে পারছে না। ধ্রুব এসব দেখে মুচকি হাসলো। আয়েশির মাথাটা নিজের কাঁধে বসালো। আয়েশি লম্বা করে হাই ফেলে ধ্রুবর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল। ধ্রুবর কাছে মনে হচ্ছে আয়েশির মাথা তো মাথা নয়, যেন ফুলের পাপড়ি। এত নরম, একটুও ওজন নেই। ধ্রুব আয়েশির কপালের সামনে পড়ে থাকা চুল কানের পেছনে গুজে দিয়ে ফোনে কথা বলায় মন দিল। ফোনে কথা বললেও চোখ ঘুরিয়ে বারবার আয়েশির দিকে তাকাচ্ছে। একসময় বিরক্ত হয়ে ফোনই কেটে দিল। এখন তার রক্ত জবাকে দু চোখ ভরে দেখার সময়। আয়েশি, আয়েশি। ঘুমের মধ্যে আয়েশির বোধ হলো মৃদুল তাকে ডাকছে। আয়েশি চট করে উঠে বসলো। মৃদুল, মৃদুল। বলেই আশেপাশে খুঁজতে লাগলো। ধ্রুব হয়তো বুঝতে পেরেছে বিষয়টা। ধ্রুব আয়েশিকে শান্ত করতে বলল। আমি আমি ডেকেছিলাম। আয়েশি ক্যান্টিন থেকে একটা মিনারেল ওয়াটার কিনল। বিল মেটাতে গেলে ধ্রুব আগে আগে বিল পে করে ফেলে। আয়েশি রেগে গিয়ে বলে। আপনি কেন বিল দিলেন? আমি কি ফকির? টাকা নেই আমার কাছে? আপনার টাকা আছে দেখে জনে জনে বিলিয়ে বেড়াবেন? আমার টাকা পয়সা সম্পত্তি সবকিছু আমার হবু স্ত্রীর জন্য। সে চাইলে প্রাণটা উৎসর্গ করতে পারি, করবো নাকি? হ্যাঁ করুন, করে মরে যান, খুশি হব আমি। আয়েশির চোখে চোখ রাখলো, বলল। আমি কখনো একা মরবো না রক্ত যাব। মরলে তোমার সাথে নিয়ে মরবো। আমি মরে গেলে তুমি অন্য কারো হবে। আমার তো সহ্য হবে না, তাই আমিও শেষ, তুমিও শেষ। আয়েশি অবাক হলো। লোকটার কথার অর্থ ধরতে পারল না। ধ্রুব এত শক্ত করে আয়েশির হাত ধরে রেখেছে। আয়েশির হাতে কালশিটে দাগ পড়ে গেছে। ব্যথায় হাত বোধহয় অবশ হয়ে যাচ্ছে। আয়েশি চোখ খিচে ঠোঁট কামড়ে ধরে অস্ফুট সুরে বলল। আমি ব্যথা পাচ্ছি। ধ্রুবর মস্তিষ্ক সচেতন হলো। চট করে আয়েশির হাত ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। আয়েশি ছাড়া পেয়ে আঘাতপ্রাপ্ত হাত চেপে ধরল। লাল হয়ে গেছে জায়গাটা, টনটন করছে। আপনি কি পাগল? আমার হাত স্পর্শ করার সাহস কোথায় পেলেন আপনি? ধ্রুব মুখ এগিয়ে আনলো আয়েশির কানের কাছে। আয়েশি কিছুটা পেছালো। ধ্রুব হিসিয়ে বলল। অধিকার বোধ থেকে সাহসের সৃষ্টি প্রিয়তমা। আয়েশি কপাল কুঁচকে গেল। ঠিক কতটা নির্লজ্জ হলে বন্ধুর ভালোবাসাকে প্রিয়তমা বলা যায়? ধ্রুব সকল সীমানা ছাড়িয়ে যাচ্ছে। আয়েশি দাঁত খিচে বলে। ফালতু খারাপ লোক। খারাপের এখনো দেখছো নাকি? আমার আসল খারাপ রূপ তোমার রূহ অব্দি কাঁপিয়ে তুলবে। আমাকে আমার আসল রূপে ফিরে আসতে বাধ্য করো না। গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।